প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই যুক্ত আছেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ইতিমধ্যে আজকে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম আমাদের লার্নেড অ্যাডভোকেট বাহারউদ্দিন ইমরান সাহেব একটা ভিডিও বার্তার মাধ্যমে যে বিষয়টি জানালেন যে বার কাউন্সিল অতি শীঘ্রই আগামী সপ্তাহে একটি মিটিংয়ে বসবেন, একটা সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় কিন্তু আপনাদের বার কাউন্সিল পরীক্ষার যে সুসংবাদ সেটা কিন্তু অতি শীঘ্রই আসতে যাচ্ছে। সো যারা অবহেলায় দিন কাটাচ্ছেন তাদের বলবো আপনারা শুরু করেন, অবহেলায় গা ভাসাবেন না, এই সময়টাকে কাজে লাগানোকে। তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যেই জানি যারা বার কাউন্সিল পরীক্ষার্থী তাদের যে প্রিপারেশন, তাদের যে প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আমরা শুধু এখন নোটিশের অপেক্ষামান, নোটিশটা আসার সাথে সাথে কিন্তু আমরা শুধু রিভিশন করব এবং পরীক্ষার জন্য একটা সেরা প্রস্তুতি গ্রহণ করব। ওকে, ইতিমধ্যে অনেকেই সালাম দিয়েছেন, সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই লাইভের থেকে কিন্তু আমরা প্যানেল কোড শুরু করতে যাচ্ছি। একটা বৃহৎ বার কাউন্সিলের যে আমরা 7টি আইন পড়ব, তার মধ্যে কিন্তু প্যানেল কোডটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু তাই নয়, আপনি পরবর্তীতে আইনজীবী হওয়ার পরেও কিন্তু এর গুরুত্ব অপরিসীম। কেননা এই প্যানেল কোডের উপরেই কিন্তু আমাদের কোর্ট কাছারিতে ফৌজদারি যে মামলাগুলো, এই প্যানেল কোডের উপরেই কিন্তু প্রায় 90% মামলা পরিচালিত হয়। তো আর কি বলবো, যারাই যুক্ত আছেন একটা বিশেষ অনুরোধ থাকবে, যেহেতু পাবলিক ক্লাস বরাবর যে কথাটি বলে থাকি, সবাই শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে। প্রিয় কাছের যারা বার কাউন্সিল পরীক্ষার্থী তাদেরকে মেনশন করতে পারেন, ক্লাসটি দেখার আহ্বান জানাতে পারেন। ওকে, আমরা দেখতে পাচ্ছেন আজ প্যানেল কোড শুরু করব। প্যানেল কোডের ইতিহাস সম্পর্কে আমরা জানব, যে প্যানেল কোড কিভাবে তার অগ্রযাত্রা শুরু করলো। প্যানেল কোডের প্রাসঙ্গিক আলোচনা করব পাশাপাশি ধারা 1 থেকে 52 পর্যন্ত গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে, ওকে, আমরা আলোচনা করব। অনেক বিষয় এখানে জানা যাবে। একটা কথাই বলে থাকি বারবার, যে আপনি নিজে নিজে যখন পড়বেন শুধুমাত্র একটা বই পড়বেন, আর একটা ক্লাস যখন উপভোগ করবেন তখন কিন্তু একটা লাইব্রেরি নিয়ে আপনি বসবেন। তাহলে আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব প্যানেল কোডের যাত্রা। আমাদের এই যাত্রা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে প্যানেল কোড শেষ করা পর্যন্ত। প্রত্যেকটা ক্লাসে আশা করি আপনারা উপস্থিত থাকবেন, লাইভে যুক্ত থাকবেন। যে বিষয়গুলো জানার কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক ব্যস্ততার মধ্যেও আপনাদের কথা দিয়েছিলাম লাইভে যুক্ত হবো আজকে ইনশাআল্লাহ। সকল ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে লাইভে যুক্ত হয়ে গেছি সময় মতো। শরীফ আল মামুন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার ডান করার জন্য। সবিতা গাঙ্গুলি শেয়ার, রাজীব বিশ্বাস রাজও যুক্ত আছেন আমাদের সাথে, সালাম দিয়েছেন আমাদের নিয়মিত শিক্ষার্থী সবাই। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। এমডি নজরুল ইসলাম যুক্ত আছেন আমাদের শেরপুর জেলা থেকে। ওকে, আমরা প্যানেল কোডের ইতিহাস দিয়ে শুরু করব প্যানেল কোডের যাত্রা। তো প্রথমে যে কথাটি বললাম, আমাদের বিজ্ঞ লার্নেড বাহারউদ্দিন ইমরান সাহেবের যে বার্তাগুলো আমরা পেয়ে থাকি ফেসবুকের মাধ্যমে, খুবই গুরুত্বপূর্ণ সেগুলো, এবং উনি যে বিষয়টা আজকে জানালেন আমিও তারই সুরে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে বার কাউন্সিলের যে মিটিং আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রতি সবাই দোয়া করবেন যেন এই মিটিংয়ে আপনাদের কাঙ্ক্ষিত যে নোটিশটা
বার কাউন্সিলের দয়া করে, হ্যাঁ, বার কাউন্সিল কি করে তাদের উপর যেন আল্লাহর রহমতে আপনাদের কি করে দয়া করে এই নোটিশটা তারা প্রকাশ করে দেয় যে কবে বার কাউন্সিল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই যে অনিশ্চয়তা, মাঝে মাঝে আমরা ফেসবুকে দেখতে পাই যে অনেকেই দুঃখের সুরে, হ্যাঁ, তার যে কঠিন দিন তারা পার করতেছেন, হ্যাঁ, এই যে কঠিন স্ট্যাটাসগুলো আমরা যখন দেখি সত্যি অনেক বেদনাদায়ক। কারণ একটা শিক্ষার্থী, যারা আইনের শিক্ষার্থী, আইন পাশ করার পরে, ল পাশ করার পরে এই যে আপনার কোর্টে যাওয়া আসা, কিন্তু আইনজীবী হতে পারতেছে না, পরীক্ষা নিচ্ছে না বার কাউন্সিল, অবহেলা করতেছে, তাদের যে হাহাকার। অনেকেই আছে বিয়ে করতে পারতেছে না, এরকমও আছে অনেক। তো আসলে খুবই দুঃখের বিষয়, হ্যাঁ, এটা হাসির বিষয় না, এটা আসলে দুঃখের। যারা ভুক্তভোগী তারাই একমাত্র বলতে পারবে যে কঠিন দিন তারা অতিবাহিত করতেছে। কারণ কখন পরীক্ষা হবে এটা কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে বলা যায় না। কবে পরীক্ষা হবে এটা কেউ বলতে পারে না। তবে আমরা সবাই দোয়া করব বার কাউন্সিল যেন তাদের মনটা যেন এই যারা আইনের শিক্ষার্থী, বার কাউন্সিল পরীক্ষার্থী আছে তাদের প্রতি সদয় হয়ে তারা যেন এই মিটিংয়েই বার কাউন্সিলের নোটিশটা প্রকাশ করে। ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি। কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন আমাদের তাজুল ইসলাম রাজ, শেয়ার করে দেবেন। ওকে ভাইয়া, তাহলে আমরা শুরু করব আমাদের প্যানেল কোডের ইতিহাস। ওকে, দেখুন শুরু করি। হ্যাঁ, সাউন্ড টু ক্লিয়ার, সবাই শেয়ার করে দেবেন একটু, হ্যাঁ, সবাই একটা করে শেয়ার করে দেবেন প্লিজ বিভিন্ন গ্রুপে। আমি চাচ্ছি যারা আইনের পরীক্ষার্থী, টাকার জন্য কোচিং করতে পারেন না, বিভিন্ন কোচিংয়ে কিন্তু দেখা যাচ্ছে অনেক টাকা লাগে, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে তারা দেখুক, একটু হলেও যদি শিখতে পারে তাহলে আমার এই পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। ওকে, তাই সবাই এই সওয়াবের কাজটি করবেন, শেয়ার করে দিবেন। শেয়ার করলে আমার কিচ্ছু লাভ নাই, শেয়ার করলে আমার টাকা কামাই হয় না, ঠিক আছে? জাস্ট সবার কাছে ক্লাসটি পৌঁছানোর জন্য আমি শেয়ার করার জন্য বলছি। দেখুন আমরা শুরু করব প্যানেল কোডের ইতিহাস, কারণ আমরা প্যানেল কোড পড়ব। এই প্যানেল কোড কিভাবে জন্ম লাভ করলো এই বিষয়টা অবশ্যই আমাদের জানা উচিত। তার পূর্বে আমরা চলে যাব ভারতীয় উপমহাদেশ, এই ব্রিটিশ আমল, যেটা ব্রিটিশ আমলে চলে যাচ্ছি। ওকে, আমরা এই যে প্যানেল কোড, যে প্যানেল কোডের যে ইতিহাস, সেই ইতিহাসটা জানতে হলে আমাদের যেতে হবে 1834 সালে। যে 1834 সালে যে আইন কমিশনটা গঠন করা হয়, কিন্তু আমরা তার পূর্বে থেকে আমরা আলোচনা শুরু করব। এখানে 1834 সালে এক ধরনের আইন আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রচলন হতো, এবং 1834 সালের পূর্বের কথা আমি বলবো, হ্যাঁ, পূর্বে এবং পরে। ওকে, 1834-এর পূর্বে এক ধরনের আইন আমাদের দেশে প্রচলন ছিল, এবং 1834 সালের পরে এই যে আইন কমিশন যখন গঠন করা হলো, তারপরে কিন্তু এক ধরনের আইন আমরা দেখতে পাই। এখন 1834 সালের পূর্বে কিন্তু কোনো কমন ল বা সুনির্দিষ্ট কোনো আইন ছিল না। তাহলে কিভাবে বিচার কার্য পরিচালিত হতো, এটা প্রশ্ন হতে পারে। ওকে, হ্যাঁ, কুড়িগ্রাম। ওকে, সবাই একটু করে শেয়ার করে দিবেন, অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। ওকে, তো দেখুন, তো আমিও একটা শেয়ার করে দিচ্ছি আমার ফেসবুকে। ওকে, হ্যাঁ, আচ্ছা, যেখান থেকে শুরু করব, এই যে প্যানেল কোডের ইতিহাস জানতে হলে আমাদের যেতে হবে 1834 সালের পূর্বে এবং পরবর্তী যে ধাপগুলো। 1834 সালের পূর্বে কোনো কমন ল বা সুনির্দিষ্ট কোনো আইন বা দণ্ডমূলক কোনো আইন ছিল না। তাহলে কিভাবে বিচার কার্য পরিচালিত হতো? এখানে ধর্মভিত্তিক দেখা যাচ্ছে যে মুসলমানদের জন্য যে মুসলিম আইনগুলো আছে, হিন্দু ধর্মের অনুসারীরা এই হিন্দু ধর্মের যে আইনগুলো আছে, খ্রিস্টান ধর্ম বলেন, এই খ্রিস্টান ধর্মের যে আইনগুলো আছে, এই আইন অনুযায়ী যার যার ধর্মের আইন অনুযায়ী কিন্তু এখানে বিচার কার্য পরিচালিত হতো। এরকম হতো, দেখা যাচ্ছে যদি কেউ আপনাকে একটা হাত কেটে ফেলছে, তাহলে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, জীবনের বদলে জীবন, এরকম একটা বিচার ব্যবস্থা তখন প্রচলিত ছিল। তো এই যে বিচার ব্যবস্থা প্রচলিত,
দেখা যাচ্ছে যে ব্রিটিশরা দেখলেন যে না, এরকম ভাবে করা যাবে না। দেখা যাচ্ছে যে না, যার যার ধর্ম অনুযায়ী যখন বিচার কার্য পরিচালিত হতো, এমনও তো হতে পারে যে একজন হিন্দুর সাথে একজন মুসলমানের একটা বিরোধ হয়েছে, তখন সেই বিরোধটা কিভাবে মীমাংসা করবে, সেটা কিভাবে বিচার কার্য পরিচালিত হবে, এইরকম একটা বিষয় তখন সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। শুধু তাই নয়, তখন আপনি দেখবেন যে আমাদের যে কলকাতা, আমরা ভারতের কলকাতার কথা বলি, কলকাতাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা শহর ছিল ভারতের। এখানে 3টা শহরকে আমরা বলতে পারি, যেমন ধরেন দিল্লি, কলকাতা, মাদ্রাজ। এই 3টা শহরে কিন্তু দেখা যাচ্ছে কিছু সুনির্দিষ্ট আইন ছিল সরি, এবং এই 3টা শহরের বাইরে কিন্তু এক ধরনের আইন প্রচলন ছিল, মানে শহর কেন্দ্রিক আইন এক ধরনের, শহরের বাইরে এক ধরনের, এরকম এই প্রচলন ছিল। এটা 1834 সালের পূর্বে। তখন এই যে ব্রিটিশ পার্লামেন্টে একটা সিদ্ধান্ত হলো যে না, এরকম ভাবে বিচার প্রক্রিয়া চালানো যায় না, আমরা সুনির্দিষ্ট কিছু আইন প্রণয়ন করব। তখন কিন্তু এই যে 1834 সালে প্রথম ভারতীয় উপমহাদেশের প্রথম আইন কমিশন গঠিত হলো। যে আইন কমিশন গঠিত হলো, এখানে থেকে কিন্তু আমাদের যে কিছু কমন ল আছে, সেই কমন ল গুলো কিন্তু এখান থেকেই উদ্ভব হওয়া শুরু করলো। যেমন আমরা ধরতে পারি পেনাল কোড, দণ্ডবিধি, ঠিক আছে, এরকম আরো ফৌজদারি কার্যবিধি। তো এই যে 1834 সালের পর থেকেই কিন্তু এই যে আইন কমিশন যখন গঠিত হলো, এই আইন কমিশন গঠন হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন কমন ল আমরা পেয়ে গেলাম, যেগুলো সুনির্দিষ্টভাবে বিচার কার্য পরিচালিত হতে পারে। ওকে, অনেকেই শেয়ার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন কে, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এই যে আমাদের যে আইন কমিশনটা ভারতীয় উপমহাদেশের প্রথম আইন কমিশন বলি, এই আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন, যার নাম হচ্ছে স্যার লর্ড বেবিংটন মেকুলে, যাকে আমরা লর্ড মেকুলে বলে থাকি। বাবা, কে ফোন দিচ্ছে? আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি তো ক্লাসে আছি, আপনি ক্লাস দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তো দিয়েছি, লিংক দিয়েছি। আপনি আমার দুরন্ত ল একাডেমির যে ফেসবুক পেজ, এখান থেকেই তো আপনি ক্লাসটা চলতেছে। আপনি দুরন্ত, আমি তো ক্লাসে আছি। হ্যাঁ, আপনি দেখেন, ক্লাসটা তো পাবলিক, সবাই দেখতে পাচ্ছে। ওকে, আচ্ছা, কি বলে বুঝছো, একজন ছাত্রী ফোন দিয়েছে যে ক্লাস নাকি দেখতে পাচ্ছে না। পাবলিক ক্লাস দেখা যায় না, এটা কিভাবে হয়? আবার শেয়ার করে দিচ্ছি। ওকে, আই এম সরি, কোথা থেকে জানি শুরু করছিলাম। হ্যাঁ, আইন কমিশনের যে প্রথম আইন কমিশনটা গঠিত হয়, এই আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন লর্ড থমাস বেবিংটন মেকুলে, যাকে আমরা লর্ড মেকুলে পড়তে পারি। হ্যাঁ, লর্ড, স্যার শব্দটা অবশ্যই লিখবেন, স্যার লর্ড মেকুলে বা থমাস বেবিংটন মেকুলে। তার পূর্ণ নাম হচ্ছে স্যার থমাস বেবিংটন মেকুলে। ওকে, তো এই যে স্যার থমাস বেবিংটন মেকুলে এবং 3জন ছিলেন কমিশনার, একজন চেয়ারম্যান এবং 3জন ছিলেন কমিশনার। এই কমিশনার গুলো কে কে, এখান থেকে কিন্তু বিগত সালে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের প্রশ্ন হয়েছে। যেমন দেখা যাচ্ছে যে লর্ড মেকুলে হচ্ছে চেয়ারম্যান, JW অ্যান্ডারসন, F মিলেট, JM ম্যাকলয়েড, এই 3জন সদস্যের সমন্বয়ে কি হলো, প্রথম ভারতীয় আইন কমিশন গঠিত হলো। এই আইন কমিশনে দেখেন, তখন তারা কিন্তু ইংরেজ না, সবাই কিন্তু ইংরেজ, ঠিক আছে, ব্রিটিশ। কেন বলছি, মজার ছলে বলতেছি। দেখেন তারা কি করলো, আমাদের ভারতীয় উপমহাদেশের যে জনগণ, তারা কিরকম অপরাধ করতে পারে, কিরকম ক্রাইম করতে পারে, তারা কিন্তু সেটা কি করলো, স্থানীয়ভাবে পরিদর্শন করলো। দেখেন তাদের কিরকম মেধা ছিল, এটা কিন্তু স্বীকার করতে হবে। যে আমরা সাধারণত ধরেন বাঙালি, আমরা কি অপরাধটা করতে পারি, আমাদের তারা কি করছে, রগে রগে, রন্দে রন্দে, কিন্তু শিরায় উপশিরায় তারা কিন্তু দেখছে, তারা কিন্তু প্রবাহিত করছে। এখানে দেখেন, একটা মানুষ ভারতীয় উপমহাদেশের কি কি অপরাধের সাথে জড়িত হতে পারে, তারা কিন্তু পর্যবেক্ষণ করার পরেই কিন্তু একটা খসড়া প্রস্তুত করে সেটা কি হলো,
তারা পার্লামেন্টে জমা প্রদান করলেন। কত সালে? এটা হচ্ছে 1834 সালে। কয়জন? এই যে স্যার লর্ড মেকুলে বা থমাস বেবিংটন মেকুলে চেয়ারম্যান ছিলেন এবং 3 জন ছিলেন কমিশনার বা সদস্য। হ্যাঁ, 3 জন কে? যে ডব্লিউ অ্যান্ডারসন, এফ মিলেট, জেম ম্যাকলোয়েড, এই 3 জন এবং একজন 4 জন। তাহলে এই যে ল কমিশনটা গঠিত হলো, এই কমিশনে আমরা পেনাল কোড এর যে খসড়া, এই খসড়াটা জমা দিলেন 1834 সালে। যে কমিটিটা গঠিত হলো এটা জমা দিলেন কত? 1837 সালে। ওকে, 1837 সালে তারা এই খসড়াটা কোথায় জমা দিলেন? এটা ভারতীয় যে তখন পার্লামেন্ট ছিল সেখানে জমা প্রদান করলেন। কিন্তু পাশ হলো কবে? দেখুন এখানে কিন্তু দীর্ঘ একটা পর্যবেক্ষণের পরে এটা 6 অক্টোবর 1860 সালে এটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে পাশ হলো এবং ভারতীয় উপমহাদেশে এটা পাশ হয় 6 অক্টোবর 1860। এত দীর্ঘ সময় কেন? কারণ এর মাঝেও কিন্তু ভারতীয় উপমহাদেশে বিভিন্ন বিদ্রোহ সৃষ্টি হয়েছিল, যেমন সিপাহী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, বিভিন্ন রকমের বিদ্রোহের কারণে এই আইনটা তারা পাশ করতে একটু সময় নেয় এবং তারা কি অপরাধ করতে পারে এই বিষয়গুলো তারা কিন্তু পর্যবেক্ষণ করে। এবং 6 অক্টোবর 1860 সালে তখন কি হলো? এটা ইন্ডিয়ান পেনাল কোড। হ্যাঁ, ইন্ডিয়ান পেনাল কোড 1860 প্রণয়ন হলো। ইন্ডিয়ান আইতে ইন্ডিয়ান। ওকে, ইন্ডিয়ান পেনাল কোড হিসেবে 1860 সালে এটা পাশ হয়, পাশ হলো পার্লামেন্টে। পাশ হয় কত সালে? 6 অক্টোবর 1860 সালে। ওকে, এটা পাশ হলো। এখন দেখেন এটা কি কার্যকর 1860 সাল থেকে হলো? না, এই আইনটা তখন 1862 সালের 1 জানুয়ারি থেকে এই আইনটার কার্যক্রম শুরু হলো। এই যে আমরা পেনাল কোড দণ্ডমূলক যে একটা আইন, তখন কিন্তু কার্যকর শুরু হলো কত সাল থেকে? আমরা দেখতে পাচ্ছি এখানে 1862 সাল থেকে এটা কার্যকর তার পথ যাত্রা শুরু করলো। দেখুন দীর্ঘ একটা প্রক্রিয়া, প্রায় কত বছর? 30 বছর না? প্রায় 30 বছরের একটা জার্নির মাধ্যমে কিন্তু আমরা পেলাম এই পেনাল কোড, ইন্ডিয়ান পেনাল কোড। ওকে, এই যে ইন্ডিয়ান পেনাল কোড 6 অক্টোবর খসড়াটা পাশ হলো। তারপরে 1862 সালে এটা যাত্রা শুরু করলো ইন্ডিয়ান পেনাল কোড দিয়ে। তারপরে কি হলো? পাকিস্তান, এই যে 1947 সালে যদি আমরা দেখি, 1947 সালে যখন দেশ ভাগ হলো, 3টা ভাগ হলো। হ্যাঁ, না দুইটা ভাগ হলো। একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত, 2টা ভাগে বিভক্ত হলো। তো আমরা পাকিস্তানের মধ্যে পড়ে গেলাম, আমরা পূর্ব পাকিস্তান। তো এখানে এই যে পেনাল কোডটা তখন কি হলো? পাকিস্তান পেনাল কোড নামকরণ করলো। হ্যাঁ, পাকিস্তান পেনাল কোড হয়ে গেল। আমরা কিন্তু এই পাকিস্তান পেনাল কোড 1947 সাল থেকে, এই দেশ ভাগের পর থেকে পাকিস্তান পেনাল কোড হিসেবে যাত্রা শুরু করলাম। তারপরে এই দীর্ঘ সময়ে যখন আমরা স্বাধীনতা অর্জন করলাম 1971 সালে, এই 71 সালের পরে 1972 সালে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করলেন। সেই অধ্যাদেশে কি হলো? এই পাকিস্তান শব্দটি বাদ দিয়ে 8 নং আইনের মাধ্যমে 1973 সালে কি হলো? 1973 সালে রাষ্ট্রপতির 8 নং আইনের মাধ্যমে এই পাকিস্তান শব্দটি বাতিল করা হলো এবং বাংলাদেশ কথাটা কিন্তু নাই। এখন আমরা যে পেনাল কোডটি পড়ি শুধু দা পেনাল কোড হিসেবে কিন্তু আমরা জানি, দা পেনাল কোড 1860। তাহলে এই পাকিস্তান শব্দটি কিন্তু পরে 1973 সালে 8 নং আইনের মাধ্যমে এটা কি বাতিল ঘোষণা করা হলো। এখন শুধু আছে কি পেনাল কোড 1860, যেটা আমরা বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা কি করি? প্রয়োগ করে থাকি। এই পেনাল কোডটা বর্তমানে এখানে প্রচলন আছে। তাহলে দেখুন আমরা পেনাল কোডটা কিভাবে শুরু হলো। দেখুন এই যে 1834 সালে আইন কমিশন গঠনের মাধ্যমে এর যাত্রা শুরু হলো। 1860 সালে এটা পাশ হলো। 1862 সালে 1 জানুয়ারি
এটার কার্যক্রম শুরু হলো ইন্ডিয়ান প্যানাল কোড দিয়ে। এই যে ইন্ডিয়ান প্যানাল কোড দিয়ে কার্যক্রম শুরু হওয়ার পরে যখন দেশ ভাগ হয় তখন পাকিস্তান প্যানাল কোড দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। মাঝখানে কিছুদিন পাকিস্তান প্যানাল কোড ব্যবহার করেছি। আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম, এই পাকিস্তান, পূর্ব পাকিস্তানের নাম যখন হলো বাংলাদেশ, সোনার বাংলাদেশ, তখন কিন্তু 1973 সালে 8 নং আইনের মাধ্যমে এই পাকিস্তান কথাটি শুধুমাত্র বাতিল করা হয়। বর্তমানে যে প্যানাল কোডটা আমরা পড়ি শুধু দা প্যানাল কোড 1860, যেটা বর্তমানে বাংলাদেশে কি আছে, বহাল আছে। এবং আরেকটা বিষয়, এই প্যানাল কোডটা দেখুন বর্তমানে কিন্তু যে আইনটা দেখতে পাই 1860 সালে প্রণয়ন করা হয়েছে, 2004 সালে কিন্তু কিছু এটা সংশোধন করা হয়। এখনো কিন্তু অনেক ধারা উপধারা আমরা দেখতে পাই যেগুলো অত্যন্ত জরুরি সংশোধন করা। কারণ দেখা যাচ্ছে যে 10 টাকা জরিমানা এখনো প্যানাল করে আমরা দেখতে পাই, 24 ঘন্টার সাজা দেখতে পাই, আর অনেক দেখা যাচ্ছে যে আপনি যদি একটা ক্ষতি করেন, 1 কোটি টাকার ক্ষতি করলে ওই যে আপনার দেখা যাচ্ছে যে 5,000 টাকা জরিমানা বা 1,000 টাকা জরিমানা এরকম আছে। তো এগুলো কিন্তু এখন সংশোধনের সময় উপযোগী, সময়ের দাবি, অবশ্যই সংশোধন করা উচিত। তাহলে সর্বশেষ সংশোধন হয় 2004 সালে। এটাই হচ্ছে মূলত সংক্ষিপ্ত ভাবে বললাম, এর মাঝে অনেক বিষয় আছে। আসলেও এই সংক্ষিপ্ত ক্লাসে সবগুলো আলোচনা করাও হবে না, আমি সংক্ষিপ্ত ভাবে বললাম যে এই যে 1834 সালে লর্ড থমাস বেমিংটন মেকুলে চেয়ারম্যান, তিনি হচ্ছেন এই প্যানাল কোডের জনক বা পিতা হিসাবে আমরা স্বীকৃতি দিতে পারি। ওকে, তাহলে আমরা প্যানাল কোডের যে সংক্ষিপ্ত ইতিহাসটা আমরা জানলাম। আমরা এখন দেখব আরো কিছু প্রাসঙ্গিক আলোচনা, এই প্যানাল কোডের আরো কি কি বিষয় এখানে জড়িত। দেখুন, এই প্যানাল কোডটা কিন্তু হচ্ছে দণ্ডমূলক একটা আইন। বিভিন্ন অপরাধের সংজ্ঞা, ব্যাখ্যা এবং একটা অপরাধ করলে তার কি শাস্তি, এই শাস্তির পরিমাণটা আমরা এই প্যানাল কোডে দেখতে পাই। তাহলে কি দেখতে পাই? বিভিন্ন অপরাধের সংজ্ঞা, ব্যাখ্যা এবং সে অপরাধের শাস্তি কতটুকু আমরা এই প্যানাল কোডে দেখতে পাই। কিন্তু এই প্যানাল কোড কি শাস্তির প্রক্রিয়া ব্যবস্থা করতে পারে? যে না, এখানে এই প্যানাল কোডটা সাহায্য নিতে হয় সিআরপিসি যে আইনটা, ফৌজদারি কার্যবিধি, এই ফৌজদারি কার্যবিধির উপর কিন্তু তার সাহায্য নিতে হয়। ধরেন আপনার একটা শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাহলে মৃত্যুদণ্ডটা যে কার্যকর করতে হবে, এই প্যানাল কোডে কোথাও কিন্তু মৃত্যুদণ্ড কার্যকরের বিধান বর্ণিত করা হয়নি। এই বিধানটা কোথায় দেওয়া আছে? এই যে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি যাকে আমরা বলি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, অর্থাৎ দণ্ডমূলক যে আইনটা, এই আইনটাতে শুধুমাত্র ব্যাখ্যা, শাস্তি বর্ণিত আছে, কিন্তু কোথাও কি নাই, কার্যকর করার পদ্ধতির কথা বলা হয় নাই। এই পদ্ধতিটার কথা বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। ওকে, এটাই হচ্ছে মূলত প্যানাল কোড। তাহলে প্যানাল কোড অবশ্যই ফৌজদারি কার্যবিধির সাহায্য নিয়ে থাকবে। আমরা এখন দেখব এই প্যানাল কোড, এই প্যানাল কোডটা কত নং আইন। এই প্যানাল কোডটা হচ্ছে 1860 সালের 45 নং আইন। কত নং আইন? 45 নং আইন। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে। 1860 সালের 45 নং আইন, এই আইনটা কার্যকর হয়, আমরা আগেই পড়ে ফেললাম, কার্যকর 6 অক্টোবর 1860, সরি 1 জানুয়ারি, কার্যকর হয় কত? 1 জানুয়ারি 1862 সালে। ওকে, 1 জানুয়ারি 1862 সাল থেকে এটা কার্যকর হয়। এই আইনে আমরা দেখি একটা প্রস্তাবনা আছে, একটি প্রস্তাবনা 511টি ধারা এবং 23টি অধ্যায়ে বিভক্ত। এটা অবশ্যই আপনার জানা উচিত। এই প্যানাল কোডের ধারা কতটি? 511টি ধারা, একটি প্রস্তাবনা এবং 23টি অধ্যায়ে এই প্যানাল কোডটি বিভক্ত। এবং সবচেয়ে মূল বিষয় হচ্ছে এই প্যানাল কোডটি হচ্ছে একটা মূল আইন। আমরা বার কাউন্সিল পরীক্ষার্থী যারা আছে, আপনারা আছেন, মূল আইন এবং পদ্ধতিগত আইন বা সাবস্টেন্টিভ ল বা মূল আইন। ওকে,
পেনাল কোডটা হচ্ছে মূল আইন। মূল আইনটা কি? যে আইনে কোনো শাস্তি, কোনো অপরাধের ব্যাখ্যা, কোনো অধিকার বর্ণিত থাকে সেটাকেই বলা হয় মূল আইন। আর প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইনটা হচ্ছে সংক্ষেপে যে আইনে একটা বিচার প্রক্রিয়ার পদ্ধতির কথা বলা থাকে সেটাই হচ্ছে পদ্ধতিগত আইন। তাহলে মূল আইন, যারা বার কাউন্সিল পরীক্ষার্থী আপনারা যে 7টা আইন পড়বেন তার মধ্যে 2টা আইন হচ্ছে এখানে মূল আইন। মূল আইন এই 2টা আইন কি? একটা হচ্ছে এই আমাদের আজকের আলোচনার বিষয় পেনাল কোড পিসি, এবং আরেকটা হচ্ছে এসআর অ্যাক্ট অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন। ওকে, এই 2টা আইন ব্যতীত বাকি যে আইনগুলো সেগুলো বলা হয় পদ্ধতিগত আইন। এটা একটু মনে রাখবেন যে আমরা বার কাউন্সিলের যারা পরীক্ষা দিবেন আপনারা এর মধ্যে পেনাল কোড এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন এই 2টা হচ্ছে মূল আইন, বাকিগুলো হচ্ছে পদ্ধতিগত আইন। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টুকু সামারি যদি একটু টেনে ফেলি, যে এই আইনটা 1834 সালে প্রণয়ন শুরু হয়। লর্ড থমাস বেবিংটন মেকুলো হচ্ছে এই আইনটার জনক বা পিতা, এবং এই আইনটা 1860 সালে 45 নং আইন হিসেবে 6 অক্টোবর 1860 সালে 6 অক্টোবর প্রণীত হয়, পাশ হয় এবং কার্যকর হয় 1 জানুয়ারি 1862 সালে। আমরা এই আইনে 511টি ধারা লক্ষ্য করি এবং একটি প্রস্তাবনার সাথে 23টি অধ্যায় এখানে বিভক্ত করা হয়েছে। এটা হচ্ছে একটা মূল আইন বা সাবস্টেন্টিভ ল। ওকে, আমরা এই আলোচনাগুলো থেকে আরেকটু আলোচনা করব। আমরা পেনাল কোডের মধ্যে দেখবেন যে সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হচ্ছে। সর্বনিম্ন যে শাস্তি সেটা হচ্ছে 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড অথবা 10 টাকা পর্যন্ত অর্থদণ্ডের কথা এই পেনাল কোডে বলা হয়েছে। ওকে, পেনাল কোডের উদ্দেশ্যটা কি দেখুন। পেনাল কোডের একটা উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ, এই উদ্দেশ্যটা মনে রাখবেন, একটু লিখি। এটা একটা হচ্ছে টার্ম, অনেক বিষয় এখানে জড়িত। এই পেনাল কোডের প্রণয়নের পূর্বেই আপনারা দেখবেন মূল পেনাল কোডের বেয়ার অ্যাক্টগুলোতে দেখবেন প্রথমে একটা বিষয় বলা হচ্ছে যে 10 জন দোষী ব্যক্তি, এরকম একটা টার্ম, 10 জন দোষী ব্যক্তি যদি খালাস পায়, নো প্রবলেম। ধরেন 10 জন দোষী ব্যক্তি অপরাধী আছে, একটা মামলার বিচারে খালাস পেল, নো প্রবলেম, সমস্যা নাই। তবে একজন নিরপরাধ ব্যক্তি যেন এই পেনাল কোড অনুযায়ী শাস্তি না পায়। একজন নিরপরাধ ব্যক্তি যেন কি না পায়? শাস্তি না পায়। ওকে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই টার্মটা। যে 10 জন দোষী ব্যক্তি খালাস পেলেও যেন একজন নির্দোষ ব্যক্তি দণ্ড বা সাজা না হয়, ইহাই হচ্ছে দণ্ডবিধি প্রণয়নের মূল উদ্দেশ্য, যেটা বেয়ার অ্যাক্টের প্রথম প্রস্তাবনার পাশাপাশি আপনারা দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা পেনাল কোডের যে ইতিহাস জানলাম, পেনাল কোডের তারপরে আমরা জানলাম পেনাল কোডের সংক্ষিপ্ত যে প্রাসঙ্গিক আলোচনা, পেনাল কোডের কতটি ধারা আছে, কয়টা অধ্যায় আছে আমরা জানলাম পেনাল কোডের সর্বোচ্চ শাস্তি, সর্বনিম্ন শাস্তি। আমরা এখন দেখব বিগত সালে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রাসঙ্গিক এবং ইতিহাস থেকে প্রায় 5 থেকে 6টি প্রশ্ন করা হয়েছে। আমরা 2-1টি প্রশ্ন আলোচনা করি, সবাই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, দণ্ডবিধি প্রণীত হয় কত সালে? সিম্পল প্রশ্ন, পারবেন। প্রণীত হয় কত সালে? সিম্পল। দণ্ডবিধি কোন ধরনের আইন? এটাও আপনারা পারবেন। ওকে, 1834 সালের গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এটাই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তবু যেন একজন নিরপরাধ ব্যক্তির জন্য শাস্তি না পায়। ওকে, ফাতিন হাসানদ্বীপ। ওকে, তাহলে আপনারা 1834 সালের যে আইন কমিশন, সেই আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন কমেন্টে দিয়ে যান। আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, পেনাল কোড প্রণয়নের উদ্দেশ্যে গঠিত 1834 সালের প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি
এবং কমিশনার কে বা কারা ছিলেন, এরকম একটা প্রশ্ন আমরা বিগত সালে লক্ষ্য করি। ওকে, সভাপতি এবং কমিশনার কে ছিলেন আমরা জানি, লর্ড মেকুলে, কমিশনার ম্যাকলয়েড, অ্যান্ডারসন এবং মিলেট। ওকে, সবাই কমেন্ট দিবেন। হ্যাঁ, লর্ড মেকুলে, লর্ড থমাস বেবিংটন মেকুলে, স্যার লর্ড থমাস বেবিংটন মেকুলে। ওকে, স্যার বার্নেস পিকক এমন একজন ব্যক্তি, তার নামটাও কিন্তু এই পেনাল কোডের সাথে জড়িত। স্যার বার্নেস পিকক, স্যার বার্নেস পিককের কথাও একটু বলি। স্যার বার্নেস পিকক, এই যে স্যার বার্নেস পিককের কথা এখানে লিখলাম, এই যে 1860, এই 1860 সালে কিন্তু তিনি এই পেনাল কোডটা, যে খসড়াটা তিনি কি করলেন, অনুমোদন দিলেন এবং পাশ করলেন। তখন কিন্তু এটা করেছিলেন স্যার বার্নেস পিকক। হ্যালো, জি, আমি একটু ক্লাসে আছি, খুবই ব্যস্ত, পরে কথা বলবো। ওকে, তাহলে এটাও একটু মনে রাখবেন। তাহলে আমরা দেখলাম প্রাসঙ্গিক আলোচনা, আমরা ধারাভিত্তিক আলোচনায় চলে যাব। কে কোন জেলা থেকে যুক্ত আছেন সবাই শেয়ার করে দিবেন, যেন সকল আইনের শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষার্থী আছেন তারা ক্লাসটা দেখার সুযোগ পান। ওকে, আমরা এক ধারাতে যে বিষয়টা বরাবর বলে থাকি, প্রথম ধারা, এই আইন দণ্ডবিধি নামে অভিহিত হবে সমগ্র বাংলাদেশের পরিব্যাপ্তি এবং 1862 সালের 1 জানুয়ারি হতে এই আইনটি কার্যকর হবে। এটা হচ্ছে প্রথম ধারার বিষয়। এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধারা আমরা এখানে পড়ব। দুই ধারাতে বলছে, দেখুন, বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধের শাস্তি। ধারা 2-এ বলা হচ্ছে, এই যে বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। একাই আমি তাকাতে পারি না মানচিত্র, যাক, যেভাবে ধরেন এটা দিলাম বাংলাদেশ, এটাই বাংলাদেশ। ওকে, হয়েছে না? ধরেন এটা বাংলাদেশ, হ্যাঁ, এটা বাংলাদেশ। এর ভিতরে যে অপরাধগুলো হবে তার শাস্তি করতে পারবে এই পেনাল কোড। পেনাল কোড অনুযায়ী যদি কোনো অপরাধ সংগঠন করে বাংলাদেশের অভ্যন্তরে, এর ভিতরে, এটাই হচ্ছে দুই ধারা। এখানে বলছে, কই দুই ধারা কোথায়, যে বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধের শাস্তি বাংলাদেশের মধ্যে এই বিধির আওতায়, মানে এই দণ্ডবিধির আওতায় প্রণীত বিধানের পরিপন্থী, মানে এই দণ্ডবিধিতে যে অপরাধের শাস্তির কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের ভিতরে দণ্ডবিধির ধারার যে অপরাধ, এই অপরাধের অধীনে কোনো অপরাধ সংগঠন করে, তাহলে কি করা যাবে, এই দণ্ডবিধির আওতায় তার শাস্তির ব্যবস্থা করা যাবে, তাকে শাস্তি দেওয়া যাবে বাংলাদেশের ভিতরে। দুই ধারা, তাহলে দুই ধারাতে হচ্ছে বাংলাদেশের ভিতরে অপরাধ করলে, বাংলাদেশ এর ভেতরে অপরাধ এর শাস্তি। সংক্ষেপে মনে রাখেন যে বাংলাদেশের ভিতরে অপরাধ করলে শাস্তি, যদি পেনাল কোডের অধীনে কোনো পেনাল কোডের পরিপন্থী কাজ করে, তাহলে সেটা হয়ে যাবে দুই ধারা। তিন ধারাটা আমরা পড়ব। এই যে আমরা বাংলাদেশের একটা মানচিত্র না হোক, আমি তো আঁকাইছি এই মানচিত্র, এই মানচিত্রের বাহিরে আপনি কোনো অপরাধ করলেন, তাই না? বাংলাদেশের বাহিরে সংঘটিত অপরাধের শাস্তি, এর বাহিরে, বাংলাদেশের সীমানার বাহিরে যদি কেউ কোনো অপরাধ সংগঠন করে, তার শাস্তির ব্যবস্থাটা কি রকম, এই বিষয়টা হচ্ছে এরকম। যত্র ধারার বিধান মোতাবেক বাংলাদেশের কোনো নাগরিক বিদেশ অবস্থানকালে দণ্ডবিধির পরিপন্থী কোনো কাজ বা অপরাধ করলে সেক্ষেত্রে তাকে শাস্তির আওতায় আনা যাবে। অর্থাৎ অপরাধটি তিনি বাংলাদেশের মধ্যে সংগঠিত হলে যেভাবে বিচার করা হতো সেরকম। ধরেন করিম নামক একজন ব্যক্তি কি করলেন, হ্যাঁ, তিনি আরব আমিরাতে থাকেন, আরব আমিরাতে তিনি আরব আমিরাতে এমন একটা অপরাধ করলেন যে অপরাধটা বাংলাদেশে করলে, এর ভিতরে করলে একটা শাস্তি দেওয়া যেত, এই পেনাল কোডের পরিপন্থী তিনি কি করলেন, আরব আমিরাতে করলেন, তাহলে তাকে কি করা যাবে, পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে তাকে শাস্তির ব্যবস্থা করা যাবে। ওকে, চার ধারাটা আমরা একসাথে পড়ে ফেলতে পারি। চার ধারা,
এই 4 ধারাটাও কিন্তু বাংলাদেশের সীমানার বাইরে। যেমন ধরেন এটাও সেম 3 ধারার মতোই। এটা হচ্ছে যে বাংলাদেশে যেমন ধরেন বিমান, হ্যাঁ বিমানে আপনি অবস্থান করতেছেন, কোনো জাহাজ, এরকম যে যদি কোনো জাহাজে অবস্থান করা অবস্থায় আপনি বাংলাদেশের নাগরিক অথবা বিমানে অবস্থান করেন, এমন একটা অবস্থায় যখন আপনি কোনো অপরাধ সংগঠন করেন, তখন কিন্তু এই 4 ধারায় বলা হচ্ছে রাষ্ট্রের সীমানার বাহিরে সংঘটিত অপরাধ সমূহের ক্ষেত্রে এই বিধির আওতা যে সম্প্রসারণ, এখানে বলছে বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো জায়গায় বাংলাদেশী নাগরিক যদি হয়, এই নাগরিক যদি কোনো অপরাধ করে তাহলে তাকে শাস্তির আওতায় আনা যাবে। বাংলাদেশে রেজিস্ট্রিকৃত কোনো বিমান, কোনো জাহাজ এর ভিতরে যদি আপনি কোনো পেনাল কোডের পরিপন্থী কাজ করে থাকেন, তখনও কিন্তু আপনাকে এই পেনাল কোডের আইন অনুযায়ী আপনাকে শাস্তির আওতায় আনা যাবে। ওকে, সেকশন 3 কি বাংলাদেশের নাগরিক হবে? হ্যাঁ, এখানে তো তাই বলছে যে বাংলাদেশের বাইরে সংঘটিত কোনো ব্যক্তি অপরাধের জন্য যে কোনো বাংলাদেশি আইন বলে তার বিচার করা গেলে বাংলাদেশের বাইরে সে ব্যক্তির কাজের জন্য এই দণ্ডবিধির অধীনে তার বিচার করা হবে এবং কাজটি বাংলাদেশের ভিতরে সংঘটিত হলে যেভাবে বিচার করা হতো সেম ভাবে বিচার করা হবে। তাহলে অবশ্যই বাংলাদেশের নাগরিক, কারণ আপনি বাংলাদেশের নাগরিক যখন আপনি বাইরে যাবেন এইরকমই। কারণ বিদেশি নাগরিক যদি বিদেশে অপরাধ করে তাহলে সেটা তার ব্যাপার, ওই বিদেশের আইন অনুযায়ী হবে। বাংলাদেশের নাগরিকের কথাই এখানে আপনাকে ধরতে হবে যে বাংলাদেশে আপনি যে অপরাধটা করলে যে শাস্তির আওতায় আনা যেত, আপনি বাংলাদেশের বাহিরে করছেন, তাহলে পেনাল কোডের অনুযায়ী এই শাস্তিটা আপনাকে দেওয়া যাবে। তাহলে আমরা 2, 3, 4 এই ধারাটা এখান থেকে আমরা এইভাবে শিখে ফেলতে পারি। 2 ধারাতে বলছে বাংলাদেশের ভিতরে পেনাল কোডের পরিপন্থী কোনো কাজ সংগঠন করলে আপনি শাস্তির আওতায় পেনাল কোডে আনতে পারবেন। তবে অবশ্যই পেনাল কোডের যে ধারাগুলো, যে অপরাধগুলোর কথা ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে, অবশ্যই এটা এর ভিতরে হতে হবে। 3 ধারাতে বলছে বাংলাদেশের বাইরে। 4 ধারাতে আমরা সেম মিলিয়ে পড়ব বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো বিমান, কোনো জাহাজ অবস্থানকালে যখন আপনি কোনো অপরাধ সংগঠন করবেন। ওকে, দণ্ডবিধির 4 ধারা 2টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়। এখানে একটা ব্যাখ্যা আমি মনে রাখতে বলবো যে বাংলাদেশের বাহিরে যে কোনো স্থানে বাংলাদেশের নাগরিক কর্তৃক কোনো অপরাধের বিচার। 4 ধারাতে এই ব্যাখ্যাটা আপনারা পড়বেন যে বাংলাদেশের বাহিরে কোনো স্থানে বাংলাদেশের কোনো নাগরিক হতে পারে অথবা বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ বা কোনো বিমানে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ সংগঠন করে, বাংলাদেশের ফৌজদারি আদালত থাকবে যখন উক্ত অপরাধীকে বাংলাদেশে পাওয়া যাবে। ওকে, দণ্ডবিধির 4 ধারাটা 188 ফৌজদারি কার্যবিধির সাথে মিল আছে, এটা মনে রাখবেন। এই যে 4 ধারা প্লাস হচ্ছে সিআরপিসির 188 ধারা, অর্থাৎ বাংলাদেশের বাহিরে সংঘটিত অপরাধের শাস্তি। ওকে, কঠিন কিছু না, এখান থেকে উদাহরণগুলো পড়ে নিতে পারেন। একটা উদাহরণ হচ্ছে এরকম যে বাংলাদেশের একজন নাগরিক, সে জাপানে খুনের অপরাধ সংগঠন করে বাংলাদেশের যে কোনো স্থানে যেখানে তার সন্ধান পাওয়া যাবে খুনের দায়ে তার বিচার শাস্তির ব্যবস্থা করা যাবে। এই যে ব্যাখ্যা, হ্যাঁ উদাহরণগুলো পেনাল কোড আপনাকে বুঝতে হলে অবশ্যই উদাহরণগুলো সুন্দরভাবে বুঝতে হবে। আরেকটা উদাহরণ হচ্ছে একজন ইউরোপিয়ান ব্রিটিশ প্রজা, সে রংপুরে একটি খুনের অপরাধ সংগঠন করে। এই যে ব্রিটিশ একজন নাগরিকের কথা এখানে বলছে যে তিনি বাংলাদেশে একটা খুন করলেন, বাংলাদেশে যে কোনো স্থানেই তাকে পাওয়া যাবে, খুনের দায়ে তার শাস্তি বিচার করা যাবে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম 2টা উদাহরণ পরে যে বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, অন্যত্র যদি কোথাও খুন করে সেটা বাংলাদেশের যে জায়গায় তাকে পাওয়া যাক, বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী তাকে বিচারে সুপর্দ করা যাবে। হতে পারে ইন্ডিয়ার একজন নাগরিক, ইংল্যান্ডের একজন নাগরিক যদি বাংলাদেশে কোনো অপরাধ করে, সেটা যদি হয় পেনাল কোডের অপরাধের সাথে সম্পৃক্ত, তাহলে বাংলাদেশের যে কোনো স্থানে যাকে তাকে পাওয়া যাবে তাকে বিচার করা যাবে। ওকে, আরেকটা কথা পেনাল কোডে বলিনি, পেনাল কোডটা কিন্তু আমরা বললাম যে কমন ল, হ্যাঁ, সাধারণ জেনারেল ল। এখন একটা কথা মনে রাখবেন, সাধারণ আইন জেনারেল ল এবং হ্যাঁ বিশেষ আইন, কিছু আছে বিশেষ আইন এবং সাধারণ আইন, এই কথাটা একটু মনে রাখবেন। সাধারণ আইন এর মধ্যে যদি বিরোধ দেখা দেয়, বিরোধ
এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বিশেষ বা স্পেশাল পাওয়ার, মানে স্পেশাল যে আইনগুলো, বিশেষ আইন, যেমন পরবর্তীতে আমরা দেখতে পাই যে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন আছে, নারী শিশু নির্যাতন দমন, হ্যাঁ, আইন আছে, এগুলো হচ্ছে বিশেষ আইন। আর সাধারণ আইন হচ্ছে পেনাল কোড, দণ্ডবিধি, যে পেনাল কোড, ফৌজদারি কার্যবিধি, মানে ইত্যাদি ইত্যাদি কমন। কিন্তু এই যে 74 সালের বিশেষ ক্ষমতা আইন, নারী শিশু দমন আইন, তারপরে হচ্ছে এই যে আপনার মানব পাচার আইন, হ্যাঁ, এরকম স্পেশাল কিছু আইন আছে, স্পেশাল, বিশেষ। এর মধ্যে বিরোধ দেখা দিল। আমি সিম্পল একটা কথাই বলি যে এই যে আমরা 375 ধারা ধর্ষণ, এই যে ধর্ষণের যে সংজ্ঞাটা 375 ধারাতে আমরা পাই, কিন্তু 76 ধারাতে কিন্তু এই ধর্ষণের শাস্তির কথা বর্ণিত আছে। পাশাপাশি কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে যে আইনটা প্রণয়ন হয়, এই 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারাতে কিন্তু এখানে ধর্ষণ এর শাস্তির কথা বর্ণিত আছে। ধর্ষণের শাস্তি কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখন দেখেন, নারী শিশু নির্যাতনে কিন্তু এর শাস্তি আছে ধর্ষণের। 375 ধারা সংজ্ঞা, 76 ধারাতে শাস্তির কথা বর্ণিত আছে ধর্ষণের। কিন্তু এখন কিন্তু মামলাগুলো করা হচ্ছে কোথায়? নারী শিশু নির্যাতন দমন আইনে, কারণ সেটা স্পেশাল ল। কমন ল এবং স্পেশাল ল এর মধ্যে বিরোধ দেখা দিলে স্পেশাল ল প্রাধান্য পাবে। ক্লিয়ার? বিরোধ দেখা দিলে স্পেশাল ল, বিশেষ যে আইনগুলো সেগুলো প্রাধান্য পাবে। এটাই হচ্ছে মূল বিষয়, আমি আপনাদেরকে বললাম। ওকে, তাহলে আমরা 1, 2, 3, 4 ধারা পর্যন্ত শিখে ফেললাম। এখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 6 ধারাটা অনেকেই বুঝেন না। 6 ধারাটা, হ্যাঁ, বলছে বিধির সংজ্ঞা অনুসারে অর্থ ব্যতিক্রম সমূহের সাপেক্ষে হবে। 6 ধারাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা পেনাল কোডে কিছু ব্যতিক্রম ধারা আছে, পেনাল কোডের কিছু ব্যতিক্রম আছে। পেনাল কোড কিরকম ব্যতিক্রম? এই পেনাল কোডটা কিন্তু শাস্তির সংজ্ঞা এবং পরিমাণ কথা বলছে। শাস্তির যে পরিমাণ, একটা অপরাধ করবেন তার পরিমাণটা কত, আপনি চুরি করলে কতটুকু শাস্তি, ডাকাতি করলে কতটুকু শাস্তি, ধর্ষণ করলে কতটুকু শাস্তি, যদি কাউকে মারপিট করেন কতটুকু শাস্তি, এই শাস্তির কথাগুলো বলা আছে। ওকে, এখন দেখেন সকল ধারায় কিন্তু এই পেনাল কোড শাস্তির কথা বর্ণিত নাই, কিছু ব্যতিক্রম আছে, কিছু ব্যাখ্যা আছে। যদি বলি 4th অধ্যায়ের কথাই বলি, 4th অধ্যায়ের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে যে এই পেনাল কোডে যত শাস্তির কথা আপনি দেখেন না কেন, আপনি যখন এই পেনাল কোড অনুযায়ী একজন অপরাধীকে শাস্তি দিতে যাবেন, তখন কিন্তু এই 4th অধ্যায়ের যে সাধারণ ব্যতিক্রমের কথা বলা হচ্ছে, 4th অধ্যায়টা কিন্তু সাধারণ ব্যতিক্রম, জেনারেল এক্সেপশন, ব্যতিক্রম। অর্থাৎ একটা অপরাধ কখন আপনি মনে হবে অপরাধ, কিন্তু পেনাল কোড অনুযায়ী সেটা অপরাধ না, আপনার শাস্তি ভোগ করতে হবে না। স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো অপরাধ, কিন্তু 4th অধ্যায় আমরা যখন আলোচনা করব দেখব অনেকগুলো ব্যতিক্রমের কথা বলা হচ্ছে। যেমন ধরেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে একজন গুলি করলো, তাকে কি করলো, হত্যা করলো, সেটা কিন্তু আমরা এখানে দেখি জেনারেল এক্সেপশনে বলছে এটা অপরাধ না, শাস্তি হবে না, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেটা করা হয়েছে। আমরা যদি দেখি যে পাগলের কাজ, 9 বছরের নিম্নে কোনো শিশুর কাজ অপরাধ না, 9 বছরের নিম্নে একজন শিশু একজনকে মার্ডার করলো, তাকে কি শাস্তির আওতায় আনা যাবে? এই যে 4th অধ্যায়ে কিন্তু এই সাধারণ ব্যতিক্রমগুলো আমরা দেখতে পাবো, পড়বো, হ্যাঁ, পরবর্তী ক্লাসগুলোতে। এই যে 6 ধারা, এই 6 ধারাটাই হচ্ছে এটা, যে পেনাল কোডে যতটি দণ্ড, যতগুলো সংজ্ঞা যাই পড়ি না কেন, সবগুলো 4th অধ্যায়ের সাধারণ ব্যতিক্রম অনুযায়ী পড়তে হবে, করতে হবে, প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। আমি পড়ে শোনাচ্ছি যে এই বিধির সর্বত্র সকল অপরাধের প্রতিটি সংজ্ঞা, প্রতিটি দণ্ড এবং অনুরূপ সংজ্ঞা বা দণ্ড বিধানের প্রত্যেকটি উদাহরণের অর্থ সাধারণ ব্যতিক্রম সমূহ শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত ব্যতিক্রম সমূহের সাপেক্ষে হবে, যদিও উক্ত ব্যতিক্রম সমূহ অনুরূপ সংজ্ঞা, দণ্ডবিধি বা উদাহরণে পুনরায় উল্লেখ করা না হয়। অর্থাৎ এক কথায় যে আপনি যাই করেন না কেন এই দণ্ডবিধি অনুযায়ী
একটা শাস্তি দিতে যাচ্ছেন, অবশ্যই ব্যতিক্রমগুলোকে চিন্তা করে দিতে হবে। ওকে, এটা হচ্ছে মূল বিষয়। ওকে, তারপরে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো? গুরুত্বপূর্ণ বিষয়গুলি পড়বো। হ্যাঁ, সবগুলো তো আর আমাদের মনে থাকবে না। প্রায় 511টি ধারা আমরা যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো পড়বো, যেগুলো থেকে প্রশ্ন হতে পারে। জানাত শারমিন, 4 ধারা অপরাধের আওতা সম্প্রসারণ। হ্যাঁ, অপরাধের আওতা সম্প্রসারণ আমরা অনেকগুলো সম্বন্ধে হচ্ছে আমরা জাজ পড়বো। হ্যাঁ, জাজ 19 ধারাটা পড়বো, 21 ধারা পড়বো, সবগুলো পড়ার দরকার নাই। আমরা শুধু সংজ্ঞাগুলো মনে রাখবো। জজ বা বিচারক 19 ধারাতে আছে, জাজ বা বিচারকের সংজ্ঞা। তারপরে 20 ধারাতে আছে বিচারালয়, বিচারালয় বা কোর্ট। হ্যাঁ, ওকে, দেখুন দুইটা একসাথে মিলিয়ে পড়ি। আবার 21 ধারাতে আছে সরকারি কর্মচারী, তিনটা একসাথে পড়ে ফেলি। সরকারি কর্মচারী। ওকে, দেখুন 19 ধারাতে যে বিষয়টা বলছে, যিনি আইনগতভাবে ক্ষমতা প্রাপ্ত হয়ে বিচার কার্য পরিচালনা করেন তাকেই বলা হয় জাজ বা বিচারক। যিনি আইনগতভাবে ক্ষমতা প্রাপ্ত হলেন, ধরেন আমাদের জুয়েল স্যার, তিনি জুডিশিয়ারি দিলে একজন বিচারক হয়ে গেলেন পরীক্ষা দিয়ে, তিনি আইনগতভাবে ক্ষমতা প্রাপ্ত হয়ে একজন বিচারক। এটাই হচ্ছে মূলত 19 ধারা। তাহলে 19 ধারার সংজ্ঞাটা কি? জাজের সংজ্ঞা, একটু মনে রাখুন, আর কিছু মনে রাখার দরকার নাই। 20 ধারায় বলা হচ্ছে বিচারালয় বা কোর্ট। বিচারালয় বা কোর্ট, যেখানে বিচারকগণ বিচার কার্য পরিচালনা করবেন, এমন স্থানই হচ্ছে বিচারালয় বা কোর্ট। ওকে, 21 ধারাতে আমরা বলবো পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী হচ্ছে মোট 11 শ্রেণীর কর্মচারীকে সরকারি কর্মচারী বলে। এমসিকিউ এর জন্য এইটুকুই যথেষ্ট। সরকারি কর্মচারী কয়জন? 11 জন। 11 জন, তাই না? 11 শ্রেণীর কর্মচারী সরকারি কর্মচারী, এইটুকু মনে রাখুন। প্রশ্ন যদি হয় হতে পারে, নো প্রবলেম। 19 ধারা বিচারক, 20 ধারা বিচারালয়, 21 ধারা হচ্ছে সরকারি কর্মচারী, এইভাবে মনে রাখবেন। আমরা তারপরে চলে যাব কোথায়? 22 ধারা অস্থাবর সম্পত্তি। 22 ধারাতে হচ্ছে মুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। হ্যাঁ, মুভেবল প্রপার্টি, অস্থাবর সম্পত্তি বলতে জমি এবং ভূমির সাথে সম্পৃক্ত, মানে যেগুলো মুভ করা যায়, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, সেগুলোই হচ্ছে মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি, যেটা 22 ধারা। 23 ধারাতে আমরা একটু পড়বো, এটা খুবই গুরুত্বপূর্ণ। রংফুল গেইন এবং রংফুল লস, দুটা বিষয় এখানে বলা হচ্ছে। রংফুল গেইন মানে অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি। 23 ধারাতে দুইটা সংজ্ঞা দেওয়া আছে। 23 ধারা, হ্যাঁ, অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি। অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি, দুইটা সংজ্ঞা এখানে। ক্ষতি, অবৈধ ক্ষতি, এই দুইটা সংজ্ঞা দেওয়া আছে। একটু শুধু দেখে নেবেন যে কোথায় আছে অবৈধ ক্ষতি এবং অবৈধ লাভ। অবৈধ ক্ষতি এবং অবৈধ লাভ, একটু সংজ্ঞাটা আমরা দেখে নেই। অবৈধ বা রংফুল লাভ গেইন, হ্যাঁ, অবৈধ লাভ। অবৈধ লাভ হচ্ছে বেআইনিভাবে একটা সম্পত্তি আপনি অর্জন করলেন, যেটা আইনগতভাবে আপনার কোনো অধিকার নাই। বেআইনিভাবে দেখা যাচ্ছে এই মোবাইলটা আমার টাকাতে কিনি নাই, দোকান থেকে কিনি নাই, জুয়েলের মোবাইল আমি ছিনাই এনেছি, সেটাই হচ্ছে আমার অবৈধ লাভ, রংফুল গেইন, অবৈধ লাভ। ওকে, তাহলে অবৈধ লাভ এটা বুঝলাম। তারপরে রংফুল লসটা কোনটা? এই যে জুয়েল যে তার বৈধ টাকার, পরিশ্রমের টাকার মোবাইলটা আমি নিয়ে এসে পড়লাম, তার একটা লস হলো না? এটাই তার লস, রংফুল লস। ওকে, তাহলে দুইটা সংজ্ঞা এখানে আছে, অবৈধ লাভ, অবৈধ ক্ষতি। আপনি যখন একটা সম্পত্তি অর্জন করবেন, সেটা যদি আইনগতভাবে না হয়, আপনার নিজের সম্পত্তি না হয়, যেটাও হেফাজতে রাখার আপনার আইনগত অধিকার নাই, সেটা হচ্ছে রংফুল গেইন। আর রংফুল লস হচ্ছে যেটা আপনি হারিয়েছেন। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন মেবি করা হয়েছে নাকি, 24 ধারা থেকে একটা প্রশ্ন বিগত সালে করা হয়েছে। অসাধুভাবে, ডিসঅনেস্টলি, কোনো ব্যক্তি কোনো অবৈধভাবে লাভ ঘটাবার বা কারো অবৈধ ক্ষতি করার উদ্দেশ্যে কিছু করলে উক্ত ব্যক্তি তা অসাধুভাবে করছে।
অসাধুভাবে, এটা তো আমরা বুঝি 24 ধারা অসাধুভাবে, অসাধুভাবে 24 ধারা। দেখা যাচ্ছে যে আপনি বেআইনিভাবে, অবৈধভাবে, অবৈধ পন্থায়, ঠিক আছে, অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে যখন কিছু কাজ করেন সেটাই হচ্ছে অসাধুভাবে। গাল্টি মাইন্ডের কথা আমরা বলতে পারি যে অবৈধভাবে লাভ ঘটাবার উদ্দেশ্যে, যে আমি এই মোবাইলটা কিভাবে নেওয়া যায়, জুয়েলের কাছ থেকে কিছু কাজ করলাম যেটা অবৈধ। ওকে, অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি ঘটাবার উদ্দেশ্যে কিছু করলে উক্ত ব্যক্তি অসাধু ভাবে সেটা করেছে। এটাই হচ্ছে 24 ধারা অসাধুভাবে। এইটার একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, দ্য পেনাল কোড 1860 অনুসারে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে কাজটি করেছে বলে গণ্য হবে অবৈধভাবে, অসাধুভাবে, বেআইনিভাবে, অন্যায়ভাবে। তাহলে এটা কি হবে? অসাধুভাবে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে সেটা হবে অসাধুভাবে, পেনাল করে বলা হচ্ছে 24 ধারাতে। এই প্রশ্নটা বিগত সালে আমরা দেখতে পাই। প্রতারণামূলক ভাবে 25 ধারা, কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে কিছু করলে উক্ত ব্যক্তি প্রতারণামূলক ভাবে করেছে বলে গণ্য হবে। 25 ধারাতে পড়বেন। হ্যাঁ, 25 ধারা প্রতারণামূলক ভাবে। 29 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ডকুমেন্ট বা দলিলের সংজ্ঞা। দলিল, এই দলিলের সংজ্ঞা আরো আমরা দেখতে পাই কোথায়? এভিডেন্স অ্যাক্টে। আর কোথায় আছে বলো? দলিল দেওয়ানিতে আছে। হ্যাঁ, দেওয়ানিতে দলিলের সংজ্ঞা আছে, সাক্ষ্য আইনের সংজ্ঞা আছে। আমরা পেনাল কোডের 29 ধারাতে প্রশ্ন হচ্ছে, আলিয়া ফারদৌসি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই টাইমেও আপনি শেয়ার দেওয়ার জন্য, যেহেতু পাবলিক ক্লাস শেয়ার দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলিয়া ফারদৌসিকে। আমাদের দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। ওকে, জান্নাত শারমিন, অসাধুভাবে। হ্যাঁ, ডকুমেন্ট বা দলিল এর সংজ্ঞাটা কোথায় আছে একটু বলবেন? পেনাল কোডে 29 ধারাতে, এভিডেন্স অ্যাক্টে কোথায় বর্ণিত আছে আমাকে একটু জানান। তার পূর্বে আমরা দলিলটা কি জেনে নেই। দলিল হচ্ছে এমন একটা বস্তুর উপর কোনো রেখা, কোনো চিহ্ন, কোনো অক্ষর, এমন একটা বিষয় যদি থাকে সেটাই দলিল। হ্যাঁ, এটা এইভাবে, দলিল কথাটি এমন কোনো বস্তুকে বোঝায় যে বস্তুর উপর অক্ষর, সংখ্যা, চিহ্ন দ্বারা অথবা অনুরূপ একাধিক উপায়ে প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয় যেটা সাক্ষ্য বা প্রমাণ হিসেবে উক্ত বস্তুটি প্রস্তুত করা হয় বা প্রমাণ হিসেবে উক্ত বস্তুটি ব্যবহার হয়। সিম্পল বিষয়, যে ধরেন একটা পাথর, এই পাথরে আমি একটা চিহ্ন আঁকিয়ে দিলাম, সেটাও একটা দলিল হিসেবে গণ্য হবে। ওকে, দেখা যাচ্ছে একটা চিরকুট, এটাও একটা দলিল হিসেবে গণ্য হবে, যেটা একটা মোকদ্দমার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় হিসেবে সেটা সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে উপস্থাপন করা যায়। একটা পাথরে যদি আপনি একটা চিহ্ন আঁকান সেটাও দলিল। দেয়ালে যখন আপনি একটা ছবি আঁকাবেন সেটাও একটা ডকুমেন্ট বা দলিল। অনেকে ব্যঙ্গচিত্র আঁকান, সেটাও একটা দলিল। ব্যঙ্গচিত্র এটাও একটা দলিল। হ্যাঁ, তাজিমুল হুদা 3 ধারা, তাজিমুল হুদা 3 ধারা। ওকে, অসংখ্য ধন্যবাদ তাজিমুল হুদা। আমরা দেখতে পাচ্ছি দলিল সংজ্ঞা। ওকে, দলিলের সংজ্ঞা 3টা আইনে আমরা দেখতে পাই। সাক্ষ্য আইন, পেনাল কোড, জেনারেল ক্লজেস অ্যাক্ট, এখানেও দলিলের সংজ্ঞা আছে। সব দলিল একটাই। হ্যাঁ, সকল আইনে যেভাবে সংজ্ঞা, একটা সংজ্ঞা শিখলে আপনারা সকল সংজ্ঞা, সকল আইনে এটা ব্যবহার করতে পারবেন। দলিলের যে সংজ্ঞাটা সকল আইনে একইভাবে দেওয়া আছে। ওকে, আমরা এর মাঝখানে কোন কোন ধারাটি পড়ব? দলিল পড়লাম। মূল্যবান জামানত, ভ্যালুয়েবল সিকিউরিটি, ভ্যালুয়েবল সিকিউরিটি, মূল্যবান জামানত 30 ধারা, মূল্যবান জামানত 30 ধারা মূল্যবান জামানতের কথা বলছে। ওকে, মূল্যবান জামানত সবচেয়ে বিষয় হচ্ছে অ্যাক্ট বা অমিশন। 33 ধারাতে 2টা সংজ্ঞা, অ্যাক্ট কাজ, হ্যাঁ অ্যাক্ট, এবং ওমিশন। ওমিশন, ওমিশনের বানানটা দেখি, ওমিশন বা বিচ্যুতি। এই 2টা সংজ্ঞা মনে রাখবেন। অ্যাক্ট
এবং ওমিশনের সংজ্ঞা 33 ধারা। আমি যেভাবে পড়াচ্ছি এগুলো শিখে রাখেন, বাকিটুকু পড়ার দরকার নাই। দেখেন, কাজ বলতে এমন কাজ হিসেবে কাজসমূহের সমষ্টিকে বোঝাবে, অর্থাৎ আপনি যাই করেন সেটাই কাজ। কাজের সমষ্টি হচ্ছে কাজ, যেটা 33 ধারাতে আছে, অ্যাক্ট, কাজ। ওকে। বিচ্যুতি বলতে একক বিচ্যুতি হিসেবে বিচ্যুতি সমূহের সমষ্টিকে বোঝাবে। আপনাকে একটা কাজ করার জন্য বললো, আপনি সেটা করলেন না, সেটাই হচ্ছে বিচ্যুতি। বিচ্যুতি সমষ্টিকেই অমিশন বলে বা বিচ্যুতি বলে। সংজ্ঞাটুকু মনে রাখবেন, 33 ধারাতে একদম অমিশনের সংজ্ঞা, 30 ধারাতে হচ্ছে মূল্যবান জামানতের কথা বলা হচ্ছে। ওকে, লেস ইম্পর্টেন্ট, তবুও আপনারা একটু মনে রাখবেন এগুলো। আমরা 1 থেকে 33 পর্যন্ত যে ধারাটুকু পড়াইলাম, এখানে দেখুন কোন কোন ধারা পড়াইছি। 2 ধারা বাংলাদেশের ভিতরে অপরাধ করলে শাস্তি, 3 ধারা বাংলাদেশের বাহিরে অপরাধ করলে শাস্তি, 4 ধারাতে পড়লাম বাংলাদেশের বাহিরে, তবে বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো জাহাজ, কোনো বিমান, এরকম কোনো কিছুতে যদি কেউ অপরাধ করে সেটার শাস্তি। 6 ধারাটা পড়ছি পেনাল কোড অনুযায়ী যত প্রকার অপরাধের ব্যাখ্যা, শাস্তি যাই বর্ণনা করেন 4র্থ অধ্যায় অথবা সাধারণ ব্যতিক্রম অনুসারে করতে হবে। তারপরে আমরা এক লাফে চলে গেলাম কোথায়, 19 ধারাতে। এখানে বলা হচ্ছে জজের সংজ্ঞা। 20 ধারাতে আমরা পড়লাম বিচারালয়, জজ যেখানে বৈশা বিচার কার্য পরিচালনা করবেন সেটার সংজ্ঞা। 21 ধারাতে কি পড়েছি, 21 ধারাতে পড়েছি পাবলিক সার্ভেন্ট, 11 জন সরকারি কর্মচারী। তারপরে আমরা কি পড়লাম, 22 ধারা পড়ছি অস্থাবর সম্পত্তি। 23 ধারাতে 2টা সংজ্ঞা পড়ছি, রংফুল লস, রংফুল গেইন। তারপরে আমরা কি পড়লাম, অসাধু ভাবে 24। 25-এ পড়লাম প্রতারণামূলক ভাবে। 29 ধারাতে পড়লাম দলিল বা ডকুমেন্ট। 33 ধারা পড়লাম মূল্যবান, 33 ধারা মূল্যবান জামানত, 33 ধারা পড়লাম। এগুলো আন্ডারলাইন করে রাখেন, আমি যেগুলো বলতেছি এগুলোই গুরুত্বপূর্ণ, বাকিগুলো পড়ার দরকার নাই। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচনার একটা ধারাতে চলে যাব, 34 ধারা। তারপরে পূর্বে একটু দেখে নেই কে কে ঘুমিয়ে যাচ্ছেন, কার কার বোরিং লাগতেছে, যে স্যার কি পড়াইতেছে কিছুই বুঝতেছি না, একটু জানাবেন। এই পর্যন্ত যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন। ওকে। ফাতিন হাসান দীপ, কোন বস্তুর উপর অঙ্কন, লিখন বা চিত্রাঙ্কন যা কোথায় না কোথায়, কোথাও না কোথাও, যাই হোক কোথায় না কোথায়, কোথাও বানানো হয় নাই, প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। হ্যাঁ, ভালো একটা সংজ্ঞা। ফাতিন হাসান দীপ, 30-এ মূল্যবান জামানত, 33-এ এক বা অমিশন। হ্যাঁ, এইভাবে শিখে রাখবেন। ওকে, আমরা চলে যাব কোথায়, আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ধারা, যে ধারাটা হচ্ছে যৌথ দায়, পরার্থ দায় বা 33 থেকে 38 পর্যন্ত আমরা এখন আলোচনা করব। যৌথ দায় খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটি। যারা যুক্ত আছেন মনোযোগ সহকারে শুনবেন, ক্লাসটা শেয়ার করে দিবেন। স্যার ক্লিয়ার শুনেছি স্যার, জান্নাত শারমিন শুনছি। ওকে, কোনো প্রশ্ন থাকলে করবেন। ওকে, তাহলে আলোচনা করতে যাচ্ছে যৌথ দায় বা পরার্থ দায়। যৌথ দায় অথবা পরার্থ দায়, এটা আবার কি? পরার্থ দায় অর্থাৎ ধরেন আমি আর জুয়েল, আমি একটা অপরাধ করে ফেলছি, জুয়েলও আমার সাথে ছিল, আমি একজনকে হত্যা করলাম, এই দোষটা জুয়েলও কাঁধে নিতে হবে, এমন কিছু পরিস্থিতির কথা আমি এখন বলবো। সেটাই হচ্ছে পরার্থ দায় বা যৌথ দায়। এই যৌথ দায় এমন একটা বিষয় যেখানে আপনি সরাসরি একজনকে হত্যা করবেন না, তবুও আপনাকে হত্যার দায়ে শাস্তি দেওয়া যাবে। তবে শর্তগুলো আমরা পড়বো, জানবো কখন যৌথ দায় হয়, কখন পরার্থ দায় হয়। সেকশন 34 পেনাল কোড, যেটা নিয়ে বিখ্যাত একটা মামলা আমরা আলোচনা করব পরার্থ দায়ের শর্তাবলী। হ্যাঁ, আলোচনা করব পরার্থ দায় কখন কখন ব্যতিক্রম হয়। এখানে আমরা 34 থেকে 38 ধারা পর্যন্ত এই পরার্থ দায় বা যৌথ দায় সম্পর্কে আলোচনা করব। এখন 34 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে, অ্যাক্ট ডান বাই সেভারাল পারসন ইন, হ্যাঁ এটা আমরা 34 ধারাটা লিখে ফেলি।
34 ধারা এখানে যে বিষয়টা বলা হচ্ছে, কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্যাবলী। কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায়ে, দেখেন এই কথার মধ্যে সকল কিছু লুকায়িত। একই অভিপ্রায়ে, কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্যাবলী। দেখেন এইটুকু যদি আপনি জানা থাকে সকল কিছু এখানে স্পষ্ট আয়নার মতো হয়ে যাবে। দেখুন তাহলে কি রকম, আমি একটা উদাহরণ দিই প্রথম। যেমন ধরেন রহিম, করিম বা আমাদের জুয়েল, তিনজন ব্যক্তি। এই তিনজন ব্যক্তি অবশ্যই থাকতে হবে, অথবা কমপক্ষে দুইজন। তাহলে অবশ্যই কতিপয় ব্যক্তি, এখানে যে বিষয়টা বলছে, এখানে শর্তগুলো কি কি, শর্তগুলো আমরা দেখি। কমপক্ষে দুইজন ব্যক্তি থাকতে হবে, কমপক্ষে দুইজন ব্যক্তি অংশগ্রহণ থাকতে হবে। তাদের উদ্দেশ্য কি হতে হবে? তাদের উদ্দেশ্য হতে হবে অপরাধ, মানে তাদের কমন ইন্টেনশন থাকতে হবে। কমন ইন্টেনশন, তাদের সকলের একই উদ্দেশ্য থাকতে হবে। দুইজন ব্যক্তি কমপক্ষে একই উদ্দেশ্য, হ্যাঁ, কমন ইন্টেনশন, একই উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ব্যাংক ডাকাতি করা, এরকম। হ্যাঁ, আমি ওই যে মামলাটা, যে বিখ্যাত একটা মামলা, এই মামলাটা আলোচনা করলেই সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সকলের অংশগ্রহণ থাকতে হবে এবং কাজটি সংগঠন হতে হবে। সংগঠন হতে হবে। ওকে, তাহলে দেখুন এখানে কি কি আমরা দেখলাম, যে কমপক্ষে দুইজন ব্যক্তি, তাদের একই উদ্দেশ্য অর্থাৎ কমন ইন্টেনশন থাকতে হবে, সকলের অংশগ্রহণ থাকতে হবে, কাজটি সংগঠন হতে হবে। যদি কাজটি সংগঠন না হয়, সকলেই অংশগ্রহণ না করে একজন ব্যক্তি হয়, সেটা হবে না। অবশ্যই দুইয়ের অধিক ব্যক্তি, দুই বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, দুই বা ততোধিক, কমপক্ষে দুইজন। তাহলে কমন ইন্টেনশনের ক্ষেত্রে কমপক্ষে দুইজন, একই উদ্দেশ্য থাকতে হবে, সকলের অংশগ্রহণ থাকতে হবে এবং অপরাধটা সংগঠন হতে হবে। তাহলে এই বিষয়টা হচ্ছে কমন ইন্টেনশন। যেমন ধরেন আমরা কিছুদিন আগে একটা মামলা দেখলাম, যে কি জানি একটা ছেলের মারলো না, একটা তোমার আবরার হত্যার কথা আমরা বলতে পারি। আবরার হত্যা, রাইট। এই যে আবরার হত্যা, হ্যাঁ, কলেজ ভার্সিটির যে আবরার, কোন ভার্সিটি জানি, বুয়েটের, হ্যাঁ, বুয়েটের যে আবরার, আমাদের মেধাবী একজন ছাত্র। এখানে আপনারা লক্ষ্য করবেন, তাকে কি সবাই পিটাইছে, সবাই মারছে? না, সবাই কিন্তু তাকে পিটাই নাই। তাহলে কি দেখেন, আবরার হত্যা মামলায় কিন্তু আমরা দেখতে পাই অনেক আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিছু আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এখানে কিন্তু পিটাইছে মাত্র 2-3 জন বা 4 জন, এরকম আমরা ভিডিও ফুটেজও কিন্তু আমরা ভাইরাল হওয়ার কারণে দেখেছি। তাহলে এখানে কিন্তু অনেক আসামি ছিল, অনেককেই আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন, অনেককেই কি করছেন, যাবজ্জীবন দিয়েছেন। কেন দিয়েছেন? যে তারা অংশগ্রহণ করেছিল কে, তাদের উদ্দেশ্যটা কি ছিল, একের অধিক ব্যক্তি ছিল কিনা, অপরাধটা সংগঠন হয়েছে কিনা, বিচার্য বিষয়গুলো নির্ণয় করতে হবে। দেখেন আবরার হত্যা মামলায় আমরা দেখতে পাবো অনেকেই এখানে মৃত্যুদণ্ড, কেউ যাবজ্জীবন কারাদণ্ডে এখানে দণ্ডিত হয়েছেন। তাহলে সবাই কিন্তু আবরারকে মারেনি। তেমনি ভাবে আমরা এখানে বিখ্যাত একটা মামলা, বীরেন্দ্র কুমার ঘোষ ভার্সেস দ্য এম্পায়ার, এখানে একটা মামলার কথা আমরা বলতে পারি, যেটা 1923 সালে 3 আগস্ট একটা মামলা, একটা ঘটনার কথা আমরা বলি। এই মামলাটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এই মামলাটা বীরেন্দ্র কুমার ঘোষ, বিখ্যাত একটা মামলা, বীরেন্দ্র কুমার ঘোষ ভার্সেস এম্পায়ার বা রাষ্ট্র, হ্যাঁ, বীরেন্দ্র কুমার ঘোষ বা রাষ্ট্র, এটা ধরতে পারেন। ওকে, এই যে বীরেন্দ্র কুমার ঘোষ, এখানে 1923 সালের 3রা আগস্ট একটা ঘটনা। এই ঘটনাটা কি? এই ঘটনাটা ছিল এরকম,
ওই দিন পোস্ট মাস্টার যখন একটা যে বারেন্দ্র কুমার ঘোষ, হ্যাঁ, যে মামলাটা শঙ্করীতলা নামক একটা স্থানের কথা বলা হচ্ছে, শঙ্করীতলা নামক একটা স্থানে এখানে কি হয়েছে, পোস্ট মাস্টার তিনি কি করতেছেন, পোস্ট অফিসে টাকা গুনতেছেন। তেমন সময় বারেন্দ্র কুমার ঘোষ কি করলেন, আরো তিনজন না কয়জন, হ্যাঁ আরো তিনজন ব্যক্তির সমন্বয়ে বারেন্দ্র কুমার ঘোষ ছিলেন, তার সাথে কে ছিলেন, আরো তিনজন ব্যক্তির সমন্বয়ে তারা কি করলেন, পোস্ট অফিসে গেলেন এবং পোস্ট মাস্টারকে টাকা দেওয়ার জন্য বললেন। তিনি টাকা দিলেন না, তার মধ্যে একজন কি করলেন, গুলি করলেন। বারেন্দ্র কুমার ঘোষ গুলি করেননি, কিন্তু অন্যজন গুলি করলেন। সঙ্গে সঙ্গে পোস্ট মাস্টার কি হলেন, মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তখন আমরা দেখতে পাই হত্যা মামলা হয়। এই হত্যা মামলায় আমরা দেখতে পাই বারেন্দ্র কুমার ঘোষ সহ যারাই উপস্থিত ছিলেন, এই যে 4 জন ব্যক্তি, সবারই মৃত্যুদণ্ড হয়। কিন্তু বারেন্দ্র কুমার ঘোষ কমন ল অনুযায়ী তিনি কি করলেন, তিনি উচ্চ আদালতে আপিল করলেন। আপিল আদালতে এটাই সিদ্ধান্ত হলো যে না, তাদের যে উদ্দেশ্যটা ছিল, কমন ইন্টেনশনটা ছিল কি, এখানে ডাকাতি করা, টাকা ডাকাতি করা, এবং সেখানে দেখা যাচ্ছে সবাই অংশগ্রহণ করেছে এবং এই ডাকাতি সংগঠন কালে তিনি খুন করতে পারেন। একজনে খুন করলেও এখানে এই লাইবেলটা, হ্যাঁ, এই লাইবিলিটিটা সকল আসামিকে দিতে হবে। সেহেতু এখানে কি বারেন্দ্র কুমার ঘোষও হত্যা দায়ে অভিযুক্ত হবেন। সেই রায়টা কিন্তু আদালত বহাল রাখে। ওকে, সবাইকে দোষী সাব্যস্ত করা হয়। এই যে বারেন্দ্র কুমার ঘোষ যে মামলাটা, এই মামলাটা একটু ভালোভাবে ডিটেলসে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা বিভিন্ন গাইডেও দেওয়া আছে। বারেন্দ্র কুমার ঘোষ বনাম যে রাষ্ট্র মামলাটা 1923 সালের 3রা আগস্টের যে ঘটনাটা, এই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে 4 জন ব্যক্তি, এখানে আদালত যে ব্যাখ্যাটা দেন যে সরাসরি আপনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিন্তু কাজটা আপনি করেননি, বাট আপনি সেখানে সহযোগিতা করেছেন। একজন হয়তোবা দরজায় দাঁড়াইছিলেন যে কোনো লোক আসতেছে কিনা একটু দেখি, আরেকজন হয়তোবা কি করলেন যে দেখা যাচ্ছে তার হাত ধরলেন, আরেকজন কি করলেন ছুরি ঢুকাই দিলেন, এরকম হতে পারে। যাই হোক, এখানে যে বিষয়টা মনে রাখতে হবে, কমন ইন্টেনশনের ক্ষেত্রে বা যৌথ দায়ের ক্ষেত্রে কমপক্ষে 2 জন ব্যক্তি থাকতে হবে, তাদের একই উদ্দেশ্য থাকতে হবে, সকলের অংশগ্রহণ থাকতে হবে এবং কাজটা সংগঠন হতে হবে। তাহলে এটা হবে কি যৌথ দায় বা পরার্থ দায়, যেটা আমরা 34 ধারাতে দেখতে পেলাম। ওকে, আমরা 34 ধারা থেকে কয়টা প্রশ্ন করা হয়েছে, দণ্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছাজনিত দায় সম্পর্কে বর্ণিত আছে, বা জয়েন্ট লাইবিলিটি, কমন ইন্টেনশন একই বিষয়। হ্যাঁ, জয়েন্ট লাইবিলিটি, কমন ইন্টেনশন, যৌথ দায়, পরার্থ দায় সবই একই বিষয়। তাহলে আমরা এখান থেকে 2টা প্রশ্ন একটু দেখে নেব। চ সহ 5 ব্যক্তি ছকে হত্যা করার পরিকল্পনা করে, একটা প্রশ্ন 8ম ভিজিএসে করা হয়েছে। চ সহ 5 ব্যক্তি ছকে হত্যা করার পরিকল্পনা করলো। পরিকল্পিত দিন, তারিখ, সময়ে তারা সকলে মিলে ছকে হত্যা করলো। চ সহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারার সাথে নিচের কোন ধারাটি প্রাসঙ্গিক, 134, 34, 120 নাকি 114 ধারা? এটা কত ধারা হবে? অবশ্যই 34 ধারা হবে, জয়েন্ট লাইবিলিটি হবে। ওকে, আমরা ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন, এই যে যৌথ দায়, পরার্থ দায় আপনি যখন করবেন তখন 35 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে যে আপনি অপরাধটা যখন করবেন, এই অপরাধটা করার সময় যে ক্রিমিনাল নলেজ, হ্যাঁ, ক্রিমিনাল নলেজ, হ্যাঁ, ক্রিমিনাল নলেজ যদি আপনার থাকে, হ্যাঁ, ক্রিমিনাল নলেজ যদি থাকে, একটা অপরাধ যখন সংগঠন করবেন, অপরাধটা সংগঠনের পাশাপাশি আপনাকে অবশ্যই কি থাকতে হবে, ক্রিমিনাল নলেজ থাকতে হবে এবং কমন ইন্টেনশন থাকতে হবে। তাহলে সেটা হবে, হ্যাঁ, ক্রিমিনাল নলেজ অর কমন ইন্টেনশন। 35 ধারাতে বলছে যখন অপরাধটা করবেন সকলে মিলে যখন ক্রিমিনাল নলেজ প্রয়োগ করবে, সেটা হচ্ছে 35 ধারা। 35 ধারাতে একটা কথা বলা হচ্ছে ক্রিমিনাল নলেজের কথা, যে অপরাধটা করবেন এই অপরাধটা সম্পর্কে যদি আপনার নলেজ থাকে, ক্রিমিনাল মাইন্ড থাকে, হ্যাঁ, সেটাই এখানে বিষয়টা হচ্ছে যখন একাধিক ব্যক্তি কোনো কাজ অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় নিয়ে সম্পাদন করে, সেটাও যৌথ দায়। যখন একটা অপরাধ করে অবশ্যই তো সেটা ক্রিমিনাল নলেজে থাকে। হ্যাঁ,
আমরা 35 ধারাতে মামলা দেখতে পাই না, সাধারণত 34 ধারাতে মামলাগুলো ইনক্লুড করা হয়। 36 ধারাতে বলছে আংশিকভাবে কাজ, আংশিকভাবে বিচ্যুতির সাহায্যে সংঘটিত অপরাধের ফলাফলের কথা। এখানে একটা উদাহরণটা মনে রাখবেন, লিখিত পরীক্ষার জন্য এই উদাহরণটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই উদাহরণ থেকে প্রশ্ন করা হয়। উদাহরণটা হচ্ছে, এ অংশত অবৈধভাবে বিকে খাবার না দিয়ে অংশত বিকে মারধর করে ইচ্ছাকৃতভাবে বিকে হত্যা ঘটায়, মৃত্যু ঘটায়, এ খুনের অপরাধে অভিযুক্ত হবে। মানে আংশিক কাজ, আংশিক বিচ্যুতি, এই আংশিক কাজ 35 ধারা 36 ধারাতে বলছে আংশিক কাজ, আংশিক কাজ, আংশিক বিচ্যুতি, দুইটা বিষয় এখানে বলছি। বিচ্যুতি কিরকম, এই যে দেখেন আংশিক কাজটা কি, আংশিক কাজটা হচ্ছে মারধর করলো, তাকে মারধর করলো। বিচ্যুতিটা কি, তাকে একজন মানুষকে যদি খাবার না দেওয়া হয় তাহলে কি তিনি বেঁচে থাকবেন? অবশ্যই না, কারণ খাবার একজন মানুষকে দিতে হবে। আপনি কি করলেন, এই যে আয়নাঘরের কথা বললাম, আয়নাঘরে আটকিয়ে কি করলেন, তাকে খাবার দিলেন না, আবার একদিন পর পরে যায় ধুমধাম মারলেন, তাহলে এখানে কি হবে, আংশিক কাজ করলেন, মারলেন, আবার খাবার দিলেন না, বিচ্যুতি করলেন, তাহলে এটা 36 ধারা, আংশিক কাজ করলেন, আংশিক বিচ্যুতি করলেন। ওকে, এখান থেকে 37টা খুবই মোস্ট লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 38 ধারাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি একটু পড়িয়ে দিচ্ছি, 37 38 ধারাটা পড়িয়ে দিচ্ছি। ওকে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট, ব্যাখ্যা সহ পড়বেন 37 ধারা। আচ্ছা, এটাকে শেষ করি। এখানে দেখেন, কোন অপরাধ সম্পাদনকারী সংগঠনকারী কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা করলেন। কিরকম, ধরেন এ বি সি ডি চারজন ব্যক্তি এফ নামক একজন ব্যক্তিকে হত্যা করবেন। এ নামক ব্যক্তি কি করলেন, বিষ কিনলেন, বিষ ক্রয় করলেন, বি নামক ব্যক্তিকে দিলেন। হ্যাঁ, বি নামক ব্যক্তি কি করলো, এটা পানির সাথে মিশালো, পানির সাথে মিশাইলো। সি এবং ডি নামক ব্যক্তি যায় কি করলেন, এফ নামক ব্যক্তিকে খাওয়াইলেন। তাহলে এখানে দেখেন বিভিন্ন রকমের একটা পরিকল্পনা কিন্তু এদের আছে। কেউ বিষ কিনলেন, কেউ পানির সাথে মিশাইলেন, কেউ হয়তোবা তাকে খাওয়াই দিলেন, এইরকম হতে পারে। এই ক্ষেত্রে বলা হচ্ছে কোন অপরাধ সম্পাদনকারী সংগঠনকারী কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমেও যদি আপনি সহযোগিতা করেন, সেটা হচ্ছে কমন ইন্টেনশন। কারণ এ নামক ব্যক্তি কিন্তু এফ নামক ব্যক্তিকে বিষ খাওয়ায় নাই, তাদের একটা কমন ইন্টেনশন আছে। তারা পরিকল্পনা করলো, এই তুই বাজার থেকে বিষ কিনে নিয়ে আসবি, আমি পানির সাথে মিশিয়ে ই নামক ব্যক্তিকে দিব, সে এফ নামক ব্যক্তিকে খাওয়াই দিবে। তাহলে দেখেন, এক একজন ব্যক্তি কিন্তু এক একটা কাজ করছে, কেউ বিষ কিনছে, কেউ মিশাইছে, আবার কেউ নিয়ে খাওয়াইছে। ওকে, আবার কেউ দেখেন যে এই দাওয়াত দিলাম, তুই আমার বাড়িতে আসিস, একজন হয়তো দাওয়াত দিয়ে নিয়ে আসছে, কিন্তু তাদের পরিকল্পনা, তাদের উদ্দেশ্য, ইন্টেনশনটা কি ছিল, তাকে হত্যা করা। এটা হচ্ছে মূলত 37 ধারা। কিছু উদাহরণ এইরকম পড়ে নেবেন, যে উদাহরণগুলো আমি বলবো আন্ডারলাইন করে রাখবেন, লিখিত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ধরেন, এ ও বি পৃথকভাবে এবং বিভিন্ন সময়ে অল্প মাত্রায় বিষ প্রয়োগ করে সিকে হত্যা করার একটা ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র মোতাবেক এ ও বি সিকে হত্যা করার উদ্দেশ্যে বিষ প্রয়োগ করলো। একইভাবে কয়েকদিন বিভিন্ন মাত্রায় প্রযুক্ত বিষক্রিয়ার ফলে সি মারা যায়। এই দৃষ্টান্তে ও বি খুনের অপরাধ সংগঠনের জন্য উদ্দেশ্যমূলকভাবে পরস্পরের সহযোগিতা করেছে। আচ্ছা, যাই হোক, এই উদাহরণটা পড়বেন। এ ও বি দুইজন জেলার, এই জেলারের উদাহরণটা পড়বেন। এ ও বি দুইজন কি জেলার, হ্যাঁ জেলার। সি একজন কয়েদি, এ ও বি জেলার হিসেবে, সি এর তত্ত্বাবধায়ক। তাহলে যিনি কয়েদি জেলার, তাকে কি করবেন, তত্ত্বাবধানে রাখেন জেলাররা, তাই না? এখন দেখা যাচ্ছে সি পালাক্রমে 6 ঘন্টা করে এ ও বি এর অধীনে থাকে। এ ও বি প্রত্যেক সি এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে জ্ঞাতসারে নিজ নিজ তত্ত্বাবধানকালে সি এর জন্য প্রেরিত যে খাদ্য অবৈধভাবে সিকে প্রদান না করে তার মৃত্যু ঘটানোর কাজে পরস্পরকে সহযোগিতা করে, ফলে অনাহারে সি এর মৃত্যু ঘটে। এ ও বি উভয়ই সি এর মৃত্যুর জন্য দায়ী। তাহলে যে জেলার, দুইজন জেলারের অধীনে থাকবে একজন ব্যক্তি, তাকে খাদ্য দেওয়া অবশ্যই, যেহেতু একজন জেল খাটা যে আসামি বা কয়েদি,
তাকে যদি আপনি খাবার না দেন তাহলে তিনি 1 দিন 2 দিন 3 দিন এইভাবে কিন্তু না খেয়ে মারা যাবে। তাহলে আপনি তত্ত্বাবধায়ক হিসেবে অবশ্যই তাকে খাওয়া দেওয়া উচিত, খাদ্য দেওয়া উচিত, খাবার দেওয়া উচিত। আপনি দিচ্ছেন না, কয়েকজন মিলে যখন এই কাজটা সংগঠন করবেন তখন সবাই এখানে লায়াবেল হবেন। ওকে, একটা প্রশ্ন 37 ধারা থেকে করা হয়েছে। XYZ, X ও Y, X এবং Y দুইজন মিলে Z কে পৃথক সময়ে ক্ষুদ্র মাত্রার বিষ প্রয়োগে খুন করার চুক্তি করে চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে, কিন্তু X এর প্রদত্ত বিষের মাত্রার কারণে Z মারা যায়। উক্ত মৃত্যুর জন্য কে বা কারা দায়ী? মানে X নামক ব্যক্তিও Z কে বিষ খাওয়াইছে, Y ও বিষ খাওয়াইছে, এর ফলে মারা গেছে। এখন কে দায়ী? এখানে কিন্তু উভয়েই দায়ী, এটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবে। এই যে হ্যাঁ 38 ধারাটা একটু দেখেন। 38 ধারাটা কিন্তু 34 ধারার একটু ব্যতিক্রম। 38 ধারাটা দেখেন, ব্যতিক্রম হচ্ছে 34 ধারা। কেমন ব্যতিক্রম? 34 ধারা। 38 ধারাটা যদি আমরা কথা বলি, যে এখানে বলছে অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধের দোষী সাব্যস্ত হবেন। যে বিভিন্ন অপরাধের দোষী যারা জড়িত তারা কি হবে? বিভিন্ন অপরাধে জড়িত হবে, বিভিন্ন অপরাধে জড়িত হবে। কিরকম? এটা হচ্ছে এরকম, বিভিন্ন অপরাধে জড়িত হতে পারে। একটা উদাহরণ পড়ি, আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এ এমন উগ্র প্ররোচনায় ক্ষিপ্ত হয়ে সিকে আক্রমণ করলো। এ নামক ব্যক্তি কাকে আক্রমণ করলো? সিকে। যে উদাহরণগুলো পড়াচ্ছি বই থাকলে আন্ডারলাইন করে রাখবেন, গাইড থাকলে যদি গাইডে থাকে আন্ডারলাইন করে রাখুন, কারণ এই উদাহরণ থেকেও প্রশ্ন হতে পারে, লিখিত পরীক্ষায় প্রশ্ন হতে পারে। ওকে, এ নামক ব্যক্তি অনেক উত্তেজিত ক্ষিপ্ত হয়ে সিকে আক্রমণ করলো। তার এই আক্রমণে সি নিহত হলে তা কেবল অপরাধমূলক নরহত্যাই হবে, যা খুন বলে গণ্য হবে না। তাহলে হঠাৎ করে যদি কেউ উগ্র হয়ে কাউকে আক্রমণ করে, আমরা 99 ধারার 300 ধারার ব্যতিক্রমগুলো যখন পড়বো তখন আমরা কিন্তু এটা কালপেবল হমিসাইড হিসেবে ধরতে পারবো। হ্যাঁ, কিন্তু এখানে যে বিষয়টা বলছে, হ্যাঁ এটা নরহত্যা হবে, যা খুন বলে গণ্য হবে না। সি এর প্রতি বিয়ের বিদ্বেষ থাকায় সিকে হত্যা করার জন্য বিয়ের অভিপ্রায় থাকায় বি বিনা প্ররোচনায় সিকে হত্যাকাণ্ডে একে সহায়তা করে। এই দৃষ্টান্তে এ ও বি উভয়ই সিকে হত্যার নিয়োজিত থাকলেও বি খুনের অপরাধী হবে। এই যে কমন ইন্টেনশন যে ব্যতিক্রমটা, আমি লিখিতভাবে এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ধরেন 38 ধারাটা কেন ব্যতিক্রম, এই উদাহরণটা আবার 99, 300 এর মধ্যে পেয়ে যাবেন। ধারা 299, 300 দেখেন, করিম রহিম দুইজন ব্যক্তি, না এটাই ধরেন করিম নামক ব্যক্তি, সে কি হলো, রহিম এর সাথে কথা বলতেছে। সে কি হলো, হঠাৎ করে উত্তেজিত হয়ে বলল, হঠাৎ করে উত্তেজিত হয়ে কাকে হত্যা করলো? রহিমকে হত্যা করলো। হঠাৎ করে কথা বলার এক পর্যায়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে রহিমকে হত্যা করলো। তাহলে করিম কি করছে? কালপেবল হোমিসাইড বা নরহত্যা করছে। এখন দেখা যাচ্ছে আমাদের জুয়েল সাহেব কি করলেন? জুয়েল সাহেব রহিমের সাথে পূর্ব একটা শত্রুতা আছে। এই জুয়েল সাহেব যা কি করলেন? করিমকে বললেন, এই পেড়া, এই নে দাওনে তাকে হত্যা করে ফেল। তাকে কি করলেন? প্ররোচনা দিলেন, এই হত্যাকাণ্ডে তাকে সাহায্য করলেন। ওকে, তাকে আরো উত্তেজিত করে দিলেন, এরকম হতে পারে। তাহলে জুয়েল সাহেব কিন্তু এখানে নরহত্যার অপরাধে দোষী হবেন না, তিনি কি হবেন? তিনি খুনের অপরাধী হবেন। দেখেন, হত্যাটা করলো কে? করিম। ক্রোধে উত্তেজিত হয়ে হঠাৎ করে তিনি উত্তেজিত হয়ে পড়লেন, তিনি রহিমকে হত্যা করলেন। জুয়েল এসে বলতেছেন, এই বেড়া, একটা কূপ দিলে মরবে, আরেকটা দে, মানে তাকে আরো উত্তেজিত করে তুললেন। জুয়েল কিন্তু নিজে হাতে হত্যা না করেও এখানে খুনের দায়ে দোষী সাব্যস্ত হতে পারেন। এটাই হচ্ছে বিভিন্ন অপরাধে তারা কিন্তু অপরাধী হতে পারেন, যেটা 38 ধারা 34 ধারার ব্যতিক্রম। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন? ওকে, হ্যাঁ 299 ধারা কিছু ব্যাখ্যা আছে, সেখানে পড়বো আমরা। আবার ষড়যন্ত্র, প্ররোচনা, অ্যাবেটমেন্ট, হ্যাঁ এই বিষয়গুলো তো আমরা এগুলো পড়বো। ওকে, এখান থেকে আমরা
কমন ইন্টেনশন থেকে তাহলে কি জানলাম? কমন ইন্টেনশন 34 ধারা থেকে আমি সংক্ষিপ্তভাবে সামারিটুকু বলে দিচ্ছি আবারও। কমন ইন্টেনশন থেকে আমরা জানলাম যৌথ দায়, পরার্থ দায় বা জয়েন্ট লায়াবিলিটি, কমন ইন্টেনশন একই বিষয়। যখন দুই বা ততোধিক ব্যক্তি একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে একটি কাজ সংগঠন করে সবাই অংশগ্রহণ করে, সেটা হচ্ছে কমন ইন্টেনশন 34 ধারা। ওকে, 35 ধারাতে বললাম একটা কাজ, অপরাধ সংগঠন করতে গিয়ে যখন ক্রিমিনাল নলেজ এই বিষয়টা আপনি থাকবে, সেটাই বলা হচ্ছে 35 ধারা। 36 ধারাতে বললাম আংশিক কাজ, আংশিক বিচ্যুতি। আপনি একজন ব্যক্তিকে কিছুক্ষণ মারধর করবেন, তার যে খাওয়ার টাইম সেই খাবারটাও তাকে দিবেন না, এটা হচ্ছে বিচ্যুতি। আবার কিছু কাজ 37 ধারাতে পড়েছি কি, একটি সম্পাদনের মাধ্যমে কতিপয় ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে হত্যা করার পরিকল্পনা করে, এই পরিকল্পনা অনুযায়ী যখন সকলেই অংশগ্রহণ না করেও একজন কি করলো, দেখা যাচ্ছে একজন বিষ কিনলো, আরেকজন বিষে পানি মিশালো, আরেকজন তাকে খাইয়ে দিল, এইভাবেও কিন্তু হত্যা সংঘটিত হয়। এটাই 37 ধারা, এটাও কিন্তু আমরা দেখতে পাই। 38 ধারাতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে উদাহরণটা আমি দিলাম, করিম নামক ব্যক্তি রহিমকে হত্যা করলো হঠাৎ করে উত্তেজিত হয়ে, কথা বলার এক পর্যায়ে। এখন আমাদের জুয়েল সাহেব কি করলেন, তাকে আরো উত্তেজিত করলেন যে মাইরা ফাল শালারে। সে কি করলো, তাকে হত্যা করলো। রহিম কিন্তু নরহত্যা, জুয়েল যে প্ররোচনা দিল হত্যা করে ফেলো, খুনের অপরাধী হবে। ওকে, এখানে ইন্টেনশনটা মেইন, হ্যাঁ ইন্টেনশনটাই মেইন। ওকে, তাহলে আমরা প্রায় ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আর কয়েকটি ধারা আলোচনা করব, হ্যাঁ সবচেয়ে। তবে আগামী কালকে ক্লাস হবে ইনশাল্লাহ, সবাই যুক্ত থাকবেন। 40 অপরাধ, 40 ধারাটা আমরা পড়বো। 40 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। অপরাধের সংজ্ঞা 40 ধারা, এটা পড়েন। অপরাধের সংজ্ঞা, অপরাধের সংজ্ঞা, এই 40 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন অপরাধটা কি, অপরাধের কিন্তু বিভিন্ন স্তর, বিভিন্ন কাজ আছে। হ্যাঁ, সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি এমন কোনো কাজ বা নিবৃত্তি যা আইন দ্বারা নিষিদ্ধ, যা করলে প্রচলিত আইনের শাস্তির বিধান আছে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যেটা আইনে নিষেধ করা আছে, যেটা করলে আপনাকে শাস্তি দেওয়া যাবে, সেটাই হচ্ছে অপরাধ। এমনও হতে পারে একটা কাজ আপনি না করলে সেটাও কিন্তু অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এমনও তো বিষয় আছে, আপনি করতেছেন না, আপনার দায়িত্ব হচ্ছে একজনকে খাবার দেওয়া, আপনি তার তত্ত্বাবধায়ক, আপনি খাবার দিচ্ছেন না, না খায়া সে মারা গেল, এটাও কিন্তু অপরাধ। তাহলে আমরা এটাই বলতে পারি যে কাজ করা বা করা থেকে বিরত থাকা, যে কাজটি করা বা করা থেকে বিরত থাকা আইনে অপরাধ, সেটাই অপরাধ। মানে আইনে অপরাধ না, আইনে শাস্তির বিধান আছে। যে কাজটা করা অথবা করা থেকে বিরত থাকা আইনে শাস্তির বিধান রাখা হয়েছে, সেটাকে আমরা কি বলতে পারি, অপরাধ বলতে পারি। হ্যাঁ, অফেন্স বলতে পারি। ওকে, তাহলে এখানে যে বিষয়টা বলছে অপরাধ শব্দ দ্বারা এ বিধি বলে দণ্ডনীয় কোনো কাজ বা বিষয়কে বোঝায়। কমপ্লিট হয়েছে না কিন্তু আমার মনে হয় ব্যাখ্যাটা। এই যে সংজ্ঞাটা দিছে যে দ্য ওয়ার্ড অফেন্স, হ্যাঁ, ডিনোটস এ থিং মেড পানিশেবল বাই দিস কোর্ট, মানে এই যে দণ্ডবিধির অধীনে যেগুলো অপরাধ, যেগুলো দণ্ডনীয়, সেগুলিকেই অপরাধ বলে। তবে আমি আমার ভাষায় বললাম যেটা করা এবং না করা দণ্ডনীয়, সেটাই অপরাধ। এক কথা বুঝে নেবেন। ওকে, অপরাধ কত প্রকার, অপরাধের কয়টা স্তর থাকে? অপরাধের 4টা স্তর থাকে। অপরাধের কয়টা স্তর? অপরাধের 4টি স্তর থাকে। 4টি স্তর। কয়টা স্তর থাকে? অপরাধের 4টি স্তর থাকে। কি কি? 1 নাম্বার আমরা বলতে পারি অভিপ্রায় প্রস্তুতি। অভিপ্রায় থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে, হ্যাঁ, উদ্দেশ্য থাকতে হবে, হ্যাঁ, প্রচেষ্টা, উদ্দেশ্য বা প্রচেষ্টা এবং সংগঠন। ওকে, এই 4টা জিনিস যখন একত্রিত হবে সেটাই হয়ে যাবে অফেন্স বা অপরাধ। অপরাধ কত প্রকার? অপরাধ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকার হতে পারে। আমরা যদি জামিনের দিক থেকে চিন্তা করি, জামিন
এর চিন্তা করলে এক প্রকার অপরাধ, দুই প্রকার হবে, আমলযোগ্য কিনা এই দিক থেকে একটা অপরাধ হবে। তারপরে হচ্ছে মীমাংসাযোগ্য অপরাধ। হ্যাঁ, মূলত হচ্ছে এই তিন প্রকার অপরাধ। জামিনযোগ্য কোনগুলো, আমলযোগ্য কোনগুলো, মীমাংসাযোগ্য কোনগুলো, এটা আমরা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজারের যে দ্বিতীয় তফসিল, এই তফসিলে কিন্তু অপরাধের শ্রেণী বিন্যাস দেখতে পাই। তাহলে জামিনযোগ্য অপরাধ হচ্ছে দুই প্রকার। জামিনের ক্ষেত্রে অপরাধ দুই প্রকার। জামিনের ক্ষেত্রে অপরাধ দুই প্রকার। একটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ। আমলযোগ্যর ক্ষেত্রে আমলযোগ্য মানে কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্স। আমলযোগ্য অপরাধ, আর একটা হচ্ছে অযোগ্য অপরাধ। হ্যাঁ, আমলযোগ্য নয়, যেগুলো নন কগনিজেবল অফেন্স। মীমাংসার ক্ষেত্রে যে অপরাধগুলো আপোষ করা যায়, যেমন ধরেন আপনি একজনকে চোট দিচ্ছেন, অ্যাসাল্ট করছেন, সেটা কি 323 সিম্পল হার্ট। পানি বের হচ্ছে সব দিয়ে। সরি, যাই হোক, আমলযোগ্য অপরাধ দুই প্রকার, মীমাংসাযোগ্য। ধরেন একজনকে আপনি চোট দিচ্ছেন, সেটা হচ্ছে সিম্পল হার্ট, তাহলে সেটা মীমাংসাযোগ্য অপরাধ। ওকে, আবার দেখা যাচ্ছে আপনি কাউকে হত্যা করছেন, এই হত্যা করার পরে কি আপনি মীমাংসা হতে পারবেন? সেটা মীমাংসা অযোগ্য অপরাধ। এরকম। হ্যাঁ, তাহলে অপরাধের ধরন অনুযায়ী অপরাধ আমরা দেখি জামিনযোগ্য দুই প্রকার, আমলযোগ্য দুই প্রকার, মীমাংসাযোগ্য দুই প্রকার। হ্যাঁ, ধরন অনুযায়ী এটা। যাই হোক, সর্দি তো হঠাৎ করে। ওকে, আমরা কোথায় পড়বো এখন? 52 ধারাটা বলবো। হ্যাঁ, গুড ফেথ 52 ধারাটাই পড়ি। 51 হলফ শব্দের শব্দ হলফের পরিবর্তে আইন বলে দরকার নাই। 52 ধারাটা পড়বেন। গুড ফেথ বা সরল বিশ্বাস। সরল বিশ্বাসটা কি, এটা হচ্ছে মূল বিষয়। দেখেন এখানে যেভাবে বলা হচ্ছে, ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। সরল বিশ্বাসটা হতে হবে অবশ্যই সতর্কতা এবং মনোযোগ সহকারে। হ্যাঁ, সতর্কতা এবং মনোযোগ সহকারে। সতর্কতা ও মনোযোগ দিয়ে যে বিষয়টা আপনার হয়, সেটা হচ্ছে গুড ফেথ। গুড ফেথ হতে হলে অবশ্যই সতর্কতা থাকতে হবে এবং মনোযোগ দিতে হবে। মনোযোগ এবং সতর্কতার সহিত যে কাজটি করবেন, সেটা হচ্ছে সরল বিশ্বাস বা গুড ফেথ। ওকে, এর সংজ্ঞা 52 ধারাতে দুইটা প্রশ্ন করা হয়েছে। গুড ফেথ এটা নিয়ে একটা ইংরেজিতে প্রশ্ন করা হয়েছে। নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভ ইন গুড ফেথ হুইচ ইজ ডান অর বিলিভ উইথাউট ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। কথাটি উল্লেখিত হয়েছে কত ধারায়? এটা বলা হয়েছে 34 ধারাতে। ওকে, 52 ধারাতে। কোন কাজ সদ্বিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি হয় সতর্কতা ও মনোযোগ সহকারে। ওকে, দেখেন 52 ক এই ধারাটা অনেক বইয়ে নাই, অনেক বইয়ে অনেক স্যার পড়ানো না। 52 ক ধারাটা একটু বুঝেন, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 52 ক না, 52 ক এই ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। আশ্রয়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে, এই খুবই গুরুত্বপূর্ণ। ধরেন পিতা পুত্রকে আশ্রয় দিতে পারে, হ্যাঁ, মাতা সন্তানকে, ইত্যাদি ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই আশ্রয়ের কথা। হ্যাঁ, কেটে দাও। দেখেন, পিতা পুত্রকে আশ্রয় দিতে পারে, মাতা সন্তানকে আশ্রয় দিতে পারে, স্বামী স্ত্রীকে আশ্রয় দিতে পারে,
বা স্ত্রী স্বামীকে। ওকে, দেখুন এখানে আশ্রয় বলতে কি বোঝায়? পিতা অপরাধ করলো, পুত্রের কাছে আশ্রয় নিতে পারে। পিতা অপরাধ করলো, পুত্রের কাছে আশ্রয় নিলে এটা পুত্র যদি আশ্রয় দেয় সেটা অপরাধ বলে গণ্য হবে। মাতা বা যে কোনো ব্যক্তি একটা অপরাধ সংঘটন করার পরে যদি অন্য কোনো ব্যক্তির নিকট আশ্রয় নেয়, যিনি আশ্রয় দিবেন তিনিও কিন্তু অপরাধী হবেন। দুইটা ব্যতিক্রম এখানে আপনারা দেখবেন। স্বামী স্ত্রী, স্বামী যদি তার স্ত্রীকে আশ্রয় দেয় এবং স্ত্রী যদি তার স্বামীকে আশ্রয় দেয়, স্বামী একটা অপরাধ করলো, স্ত্রী তাকে আশ্রয় দিলেন, স্ত্রীর কোনো অপরাধ হবে না। স্ত্রী কোনো অপরাধ করলো, স্বামী তাকে আশ্রয় দিলেন, সেটাও কোনো অপরাধ হবে না। ওকে, এই দেখেন এখানে বলছে 157 ধারায় এবং 130 ধারায় যে ক্ষেত্রে আশ্রিত ব্যক্তিকে উক্ত ব্যক্তির স্ত্রী বা স্বামী কর্তৃক আশ্রয় দেওয়া হয়, সেক্ষেত্রে আশ্রয় ছাড়া, আশ্রয় শব্দের কোনো ব্যক্তিকে আশ্রয়, খাদ্য, পানীয়, অর্থ, পোশাক, অস্ত্রপাতি, গোলাবারুদ বা পরিবহনের মাধ্যমে সরবরাহ করা অথবা গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্য কোনো ব্যক্তিকে যে কোনো মাধ্যমের সাহায্যে এই ধারায় বর্ণিত মাধ্যম সমূহের সদৃশ্য হোক বা না হোক সহায়তা করার অন্তর্ভুক্ত হবে। মানে সহায়তা করেছে বলে এখানে এটা বুঝবেন না, আমি সহজ ভাষায় যে বিষয়টা আপনাকে ধরিয়ে দিলাম, যে ধরেন একজন ব্যক্তি একটা অপরাধ করলো, আপনার কাছে যখন আশ্রয় নিবে, আপনি যদি তাকে আশ্রয় দেন সেটা অপরাধ। ব্যতিক্রম হচ্ছে দুইটার ক্ষেত্রে, স্বামী যদি স্ত্রীর কাছে আশ্রয় নেয় সেটা অপরাধ হবে না, স্ত্রী স্বামীর কাছে আশ্রয় নিলে সেটা অপরাধ হবে না। সরি, কথা বলতে পারতেছি না, আজকে বিদায় নেব। হ্যাঁ, শেষ করে দেবো। স্যার, যদি এই ব্যক্তি না জেনে তাকে আশ্রয় দেয় তাহলে সে কি অপরাধী বলে গণ্য হবে? না জেনে যে সরল বিশ্বাস, গুড ফেথ থাকতে হবে। গুড ফেথ কি আমরা পড়লাম, ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন অবশ্যই থাকতে হবে। ওকে, সত্যি কথা বলতে আমি এখন কথা বলতে পারতেছি না, অনেকক্ষণ যুক্ত ছিলাম, অনেকেই যুক্ত ছিলেন আমাদের দুরন্ত ল একাডেমিতে, দেখতেই পাচ্ছি। হ্যাঁ, যারা যুক্ত ছিলেন আগামী কালকের ক্লাসে যুক্ত থাকবেন। আমরা আগামী কাল 53 থেকে 75, হ্যাঁ 53 থেকে কত ধারা পর্যন্ত? 75। হ্যাঁ, শাস্তির যে ব্যাখ্যাগুলো আমরা আগামী কালকে পড়ব। শাস্তি কত প্রকার, কি কি ইত্যাদি অনেক বিষয় থাকবে। 53 থেকে 75 ধারা আগামী কালকে ইনশাআল্লাহ আলোচনা করব। আগামী কালকের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে বিদায় নিচ্ছি। সত্যি কথা বলতে পারতেছি না। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে হোয়াটসঅ্যাপে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।